of working and way towards Google. But before I hand it over to Mr. Sumit, let us first acknowledge the presence of our eminent guests. Our today's session is chaired by the chairperson of the Department of CSC, Professor Dr. Mohammad Saiful Azad. Besides, we also have the Pro Vice Chancellor of Green University of Bangladesh, Professor Dr. Mohammad Abdul Razak, as the chief guest. Dear audience, please keep note to any questions you have during the session. We will bring them up at the end. Without further ado, may I now request the esteemed keynote speaker, Mr. Sumit Shah, to take over the session. Sir, can you hear me? Hello. ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে গ্রিন ইউনিভার্সিটিকে প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের উপস্থিত সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দকে, এবং যারা আসলে এই অনুষ্ঠানটি এতক্ষণ মন দিয়ে শুনবে বা এখানে থাকবে, সবাইকেই ধন্যবাদ জানাতে চাই। তো আমি প্রথমে আসলে শুরু করতে চাই যে গুগল কি, গুগলে কি নিয়ে কাজ হয়, বা এখানে কি কি টাইপের প্রোডাক্ট গুগলের আছে, বা গুগল সম্পর্কে একটা বেসিক পরিচিতি বা ধারণা দিতে চাই। এবং তার পরবর্তীতে আমি আমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স, বা এখানে আসলে গুগলে জয়েন করতে গেলে কি কি ধাপে ইন্টারভিউ এর মাধ্যমে আমরা জয়েন করতে পারি, জয়েনিং এর কি কি উপায় আছে, বা গুগলের জন্য আসলে কিভাবে প্রিপারেশন নিতে চাই, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং সাথে আমরা চেষ্টা করব যে কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্র্যাকটিস গুলাকে নিয়ে আলোচনা করতে, লাইক অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যখন আমরা জব করি তখন আমাদের কিছু কমন প্র্যাকটিস থাকা উচিত, যেগুলো আসলে থাকা উচিত, বা যখন আমরা নতুন কোনো ইন্ডাস্ট্রিতে জয়েন করতেছি তখন আসলে আমাদের কি কি জিনিসগুলোকে খেয়াল রাখা উচিত, এইগুলো নিয়েও আমি একটু কথা বলার চেষ্টা করব। এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো বিষয়ে যদি বুঝতে সমস্যা হয়, বা এই ধরনের কোনো কোশ্চেন থাকে, বা স্পেসিফিক কোনো এক্সপেরিয়েন্স সম্পর্কে জানতে চাই, লাইক আমি যেহেতু আমার দেশে এবং বাইরে দুইটি জায়গায় জব করার এক্সপিরিয়েন্স আছে, তো এইগুলা নিয়ে আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আমি তাহলে এখন আমার আলোচনা শুরু করতে চাচ্ছিলাম। সো প্রথমে আমি গুগল নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। আমি একটা শেয়ারিং অপশনটা অন করতে চাচ্ছি স্ক্রিনের। সবাই কি আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, স্ক্রিনটা কি দেখা স্ক্রিনটা কি শেয়ার করলে আসলে দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারিং অপশনটা? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি। জি। ওকে, প্রথমে আমরা আসলে একটু চলে যেতে চাই গুগল কি, এবং গুগলকে আসলে এটা সবাই জানি, বাট যে একটু তারপরেও আমরা একটু বেসিক আলোচনায় যেতে চাই, যে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। তো আসলে গুগল এখন বলতে গেলে একটা ইনকর্পোরেশন কোম্পানি। এটা আসলে এখন মাল্টি ন্যাশনাল কোম্পানি বলা যায় না, এটা একটা গুগল আসলে এখন ইনকর্পোরেশন। আসলে গুগল বলতে এখন আমরা যেটা বুঝি এটা আসলে গুগল না, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত অ্যালফাবেট। সো অ্যালফাবেটের বিভিন্ন প্রোডাক্টের ভিতর একটা কোনটা গুগল, ইউটিউব, বা এই জিনিসগুলো রিলেটেড। সো এখন আসলে গুগলের প্যারেন্ট, গুগল বলতে আমরা যেটাকে আসলে বুঝি যে প্যারেন্ট কোম্পানিটা, সেটা আসলে অ্যালফাবেট। এবং শুরুতে যদি এটা গুগল নামে শুরু হয়, বাট এখন প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। এবং এই অ্যালফাবেট কোম্পানির যে বাট লাইক সবার কাছে আমাদের গুগল বলে এটা পরিচিত। সো সেজন্য আমি এখানে গুগল বলেই বলতেছি। সো গুগলে যদি আমরা টপ কয়েকটা প্রোডাক্টের ভিতর যাই, তো আমরা সবাই জানি যে এখানে জিমেইল আছে, বা গুগল ম্যাপ, গুগল ট্রান্সলেটর, তারপর গুগল প্লাস, গুগল ফটোস, গুগল ড্রাইভ, এই ধরনের প্রতিনিয়ত রেগুলার বেসিসে আমরা কিছু না কিছু
গুগলের প্রোডাক্ট ইউজ করি বা সবাই কম বেশি গুগলের প্রোডাক্টগুলো সম্পর্কে জানি। টোটালি যদি আমি বলতে যাই গুগলের অ্যারাউন্ড 60 to 70 প্রোডাক্ট আছে, যার ভিতর হচ্ছে হয়তো 20 বা 30টা প্রোডাক্ট হচ্ছে আমরা মোটামুটি পপুলার, কিছু প্রোডাক্ট হচ্ছে এখনো ডেভেলপমেন্ট চলতেছে বা কিছু প্রোডাক্ট হচ্ছে আসলে ফেল করছে। যখন একটা কোম্পানি এরকম অনেকগুলা প্রোডাক্ট লঞ্চ করা হয় তখন আসলে এটা পসিবল না যে অলওয়েজ সবগুলা প্রোডাক্ট আসলে সাকসেস হবে বা সবকিছু নিয়েই ইয়া হবে। সো যদি গুগলের জন্মটা কিভাবে হয় এটা বলতে গেলে এটা 1998-এ ল্যারি পেজ এবং সার্জে ব্রিন তারা দুজনই ছিল আসলে গুগলের প্রতিষ্ঠাতা এবং তারা গুগলের প্রতিষ্ঠাতা সিইও ছিল। সো ল্যারি পেজও আসলে এতদিন যাবত অ্যালফাবেটের সিইও ছিল। 2020 থেকে হচ্ছে সুন্দর পিচাই গুগলের অ্যালফাবেটের সিইও, আর গুগলের সিইও হিসেবে তো সুন্দর পিচাই আরো অনেক আগে থেকেই ছিল। তো এরপরে হচ্ছে যদি গুগলের অফিস লোকেশন বলতে চাই, আসলে গুগলের বিভিন্ন টাইপের অফিস আছে। এর ভিতর কোনোটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অফিস, কোনোটা হচ্ছে মার্কেটিং অফিস, কোনোটা অপারেশনাল অফিস বা এরকম ডিফারেন্ট টাইপস অফ ইয়ে আছে। এবং গুগলের টোটাল অ্যারাউন্ড 1 লাখ ইঞ্জিনিয়ার ফুল টাইম হিসাবে জব করে। সো ইঞ্জিনিয়ারিং অফিসগুলো আসলে যেরকম যদি আমি বলতে চাই যে বাংলাদেশ বা অন্যান্য কোনো কান্ট্রিতে এখন আসলে গুগলের কোনো অফিস বা করার কোনো কিছু প্ল্যান আছে কিনা এই প্রসঙ্গে যদি কথা আসে তাহলে আমি বলবো যে হ্যাঁ, বাংলাদেশে গুগলের খুব ইন ফিউচার অপারেশনাল অফিস হবে, বাট বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং অফিস হওয়ার পসিবিলিটি রিসেন্টলি নাই। সো দেখা যায় যে মোটামুটি প্রত্যেকটা কান্ট্রিতেই হচ্ছে অপারেশনাল অফিস থাকে, বাট ইঞ্জিনিয়ারিং অফিসগুলো আসলে কিছু সিলেক্টেড কান্ট্রিতে থাকে যেখানে হচ্ছে অ্যাভেলেবেল ইঞ্জিনিয়ার পাওয়া পসিবল এবং সবকিছু এনভায়রনমেন্টের উপর অনেক কিছু নির্ভর করে কান্ট্রির লোকেশন ইয়া করে এগুলোর উপরই হচ্ছে তাদেরকে ইঞ্জিনিয়ারিং অফিসগুলো থাকে। তো এখন যদি আমি বলতে আমি হচ্ছে গুগল ওয়ার্সো পোল্যান্ডে এটা এই অফিসে জব করতেছি এবং এই অফিসটা অনেকটা হচ্ছে ক্লাউড বেস। তো অফিস নিয়ে ডিটেলসটাতে আমি একটু পরে আলোচনা করব। এছাড়া ইউরোপের কথা যদি বলি, ইউরোপের ভিতরে হচ্ছে সব থেকে বড় ইঞ্জিনিয়ারিং অফিসগুলো বর্তমানে হচ্ছে জুরিকে। এছাড়া হচ্ছে ওয়ার্সো, সুইডেন, ইউকে, ডেনমার্ক, জার্মানির মিউনিক, এরকম আরো কয়েকটা জায়গায় ইঞ্জিনিয়ারিং অফিস আছে। বাট ইউরোপের সব থেকে বড় অফিসটা হচ্ছে আয়ারল্যান্ডে, বাট এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অফিস না, মেনলি এটা হচ্ছে অপারেশনাল অফিস। এটা ইউরোপিয়ান হেডকোয়ার্টার, বাট এটা হচ্ছে ফুল ইউরোপে টোটালি আসলে গুগলের সবকিছু ম্যানেজ করা হয় আয়ারল্যান্ড থেকেই। সো গুগলের প্রোডাক্টগুলো সম্পর্কে যদি একটু বলতে যাই, আমি একটু জিমেইল নিয়ে বলতে চাই বা যে জিনিসগুলো নিয়ে আমরা যখন হচ্ছে রিসেন্টলি কিছু আমরা সবাই জানি যে এআই বা মেশিন লার্নিং বর্তমানে হচ্ছে খুবই একটু পপুলার হয়ে যাচ্ছে। লাইক সবকিছুতেই এখন মোটামুটি একটা এআই বা সবকিছু এখন মানুষ অটোমেটেড করতে যাচ্ছে। সো দেখা যাচ্ছে হ্যাঁ, আমরা গুগল ট্রান্সলেটর থেকে শুরু করে জিমেইল বা হচ্ছে ইউটিউবে ভিডিও রিকমেন্ডেশন বা হচ্ছে যে কোনো কিছুতেই আসলে এখন একটা অটোমেটেড জিনিসটা চলে আসতেছে, যে সবকিছুই যতটা সম্ভব অটোমেটিক চলে আসতেছে। লাইক এখন যদি একটা মেইল আমি লিখতে যাই দেখা যায় যে হ্যাঁ, আমি মেইলের একটা কিওয়ার্ড লেখার পরে হচ্ছে যে আসলে আমাকে আরো 5টা কিওয়ার্ড সাজেস্ট করতেছে বা আরো বা ইউটিউবে একটা ভিডিও দেখার পরে আমাকে হচ্ছে রিলেটেড আরো 10টা ভিডিও সাজেস্ট করতেছে। এগুলো আসলে সবই ডাটার উপর বেস করে। এখানে হচ্ছে রিকমেন্ডেশন কিছু অ্যালগোরিদম আছে, এগুলো কাজে লাগায় সাথে মেশিন লার্নিং ইউজ করে এই জিনিসগুলো জেনারেট করা হচ্ছে। সো গুগলের আসলে সবগুলা প্রোডাক্টে এখন কম বেশি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা মানে ইউজ তারা করতে যাচ্ছে।
গুগলের অফিস এনভায়রনমেন্ট নিয়ে একটু যদি কথা বলি, আসলে হ্যাঁ, অফিস এনভায়রনমেন্ট আসলে সবসময় সুন্দর হয়। এটা কোনো অফিস, ছোট অফিস হোক বা বড় অফিস হোক, অফিসগুলোকে তারা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে। অবভিয়াসলি যে অফিসগুলো একটু বড় হয় সেখানে স্পেসটা বেশি থাকে বা হচ্ছে ফান ইভেন্ট গুলো একটু বেশি থাকে। লাইক প্রথমে যদি অফিসের এমপ্লয়ীদের কাছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ফুড। লাইক গুগলে হচ্ছে 24 আওয়ার্স আনলিমিটেড ফুড থাকে এবং এটা একটা খুবই মানে ইন্টারেস্টিং ব্যাপার থাকে সবার জন্য। দেন অফিসের ভিতরে ডেকোরেশনটা, অফিস খুবই ওয়েল ডেকোরেটেড থাকে। দেন হচ্ছে অফিসে শুধু যে ডেস্কে বসেই কাজ করতে হবে এরকম কোনো কথা থাকে না। সেখানে বিভিন্ন রকম মাইক্রো কিচেন বা ছোট ছোট অনেক রকম ওয়েল ডেকোরেটেড রুম থাকে, যেখানে অন্য কেউ অফিসের যে কোনো জায়গায় বসে বা যে কোনো পজিশনে গিয়ে কাজ করতে পারে। তারপর ফান ইভেন্টের কথা বলতে গেলে অফিসগুলোতে সাধারণত প্রচুর পরিমাণে ফান ইভেন্ট থাকে। লাইক বিভিন্ন ধরনের গেমিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের গেমস, খেলাধুলা সবকিছুর ব্যবস্থাই থাকে। এটা ভিডিও গেমস থেকে শুরু করে বিভিন্ন রকম ইনডোর গেমস লাইক পুল বা হচ্ছে বিভিন্ন রকম বোর্ড গেম বা এগুলো সবসময় থাকে। এবং গুগল চায় যে হ্যাঁ, এমপ্লয়িরা এখানে মোটামুটি রিল্যাক্সের সাথে কাজ করুক, যে হ্যাঁ তাদের যখন মন চাইবে বা কাজ করবে, যখন একটু বোর লাগবে তারা হচ্ছে কিছুটা রিল্যাক্স করতে পারবে, এটার দিকে গুগল সবসময় ফোকাস করে থাকে। সো এর পরবর্তীতে আমি একটু গুগল ক্লাউড নিয়ে আলোচনা করতে চাই। আসলে যেহেতু আমি হচ্ছে গুগল ক্লাউডে কাজ করি, প্রথমেই বলে রাখি যে গুগল পোল্যান্ড যে ওয়ার্সো অফিসটা, এটা মেনলি গুগলের ক্লাউড ইঞ্জিনিয়ারিং অফিস। গুগল ওয়ার্সো অফিসটা হচ্ছে টোটালি এখানে শুধু ক্লাউডের উপরই কাজ করা হয়। হ্যালো হ্যালো জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কারো যদি এর ভিতর কোনো কোশ্চেন থাকে যে ক্লাউড রিলেটেড বা কোনো কিছু নিয়ে, আমি যখন ক্লাউড সম্পর্কে বলতেছি তো তখন এই কোশ্চেন গুলা করলে আমি সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করব। তো এখন যদি আমি বলতে চাই আসলে, প্রথমে আমি আসলে বলতে চাই যে ক্লাউডটা কি। তো ক্লাউডটা আসলে কিছুই না, ভার্চুয়াল কম্পিউটার। লাইক আমি একটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করছি এবং আমি খুবই ইজিলি ক্লাউডটাকে কি এটা বলতে চাই। এখন আমার মোবাইল অ্যাপটা রান করা দরকার। সো আমার তো মোবাইল অ্যাপটা হচ্ছে কোনো একটা মেশিনে, কোনো একটা কম্পিউটারে রান করা দরকার। এখন দেখা যাচ্ছে যে আমি এটা আমার বাসার কম্পিউটারে একটা মোবাইল অ্যাপটা রান করলাম, সবাই মোবাইল অ্যাপটা ইউজ করতেছে, কোনো প্রবলেম নাই। আমার কম্পিউটার সবসময় ইন্টারনেট কানেক্টেড আছে, আমার কম্পিউটার থেকে অ্যাপটা রান করা আছে, এখানে সার্ভার হোস্ট করা আছে, সব ওয়ার্ল্ড ওয়াইড সবাই আমার কম্পিউটার ইউজ করতেছে। বাট আমরা তো কখনো গ্যারান্টি দিতে পারবো না যে আমার কম্পিউটারটা 24 আওয়ার্স সার্ভিস দিবে। লাইক কম্পিউটার কোনো একটা হার্ডওয়্যার ফেলিয়ার হইতে পারে বা পাওয়ার কাট হইতে পারে। তখন কি দেখা যাবে যে আমার কম্পিউটার শাটডাউন হয়ে যায়, ডাউন হয়ে গেলে, কম্পিউটার কোনো রকম প্রবলেম হলে আমার অ্যাপটা তখন কাজ করা বন্ধ করে দিছে। সো এটার জন্য কি সলিউশন হতে পারে? এটার জন্য হতে পারে যে হ্যাঁ, আমার এমন একটা কম্পিউটার দরকার যেটা 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকবে এবং সেখানে কোনো পাওয়ার কাট বা হার্ডওয়্যার ফেইলার এই ধরনের কোনো কিছুর কোনো চান্সেস থাকবে না। তো এইটার কথা চিন্তা করে তখন আসলে ক্লাউডের সৃষ্টি হয়। যে হ্যাঁ, ক্লাউড জিনিসটা এখানে আমরা ভার্চুয়াল কম্পিউটার পাবো, যেখানে হচ্ছে আমি হচ্ছে আমার কোনো একটা অ্যাপ বা কোনো কিছুই সেখানে ইনস্টল করে দিতে পারবো এবং এই কম্পিউটারটা 24 আওয়ার্স রানিং থাকবে এবং আমার হচ্ছে কখনোই কোনো প্রবলেম হবে না। মোটামুটি একটা সিকিউরিটি থাকবে যে হ্যাঁ, আমার অ্যাপটা 24 আওয়ার্স রানিং থাকবে। সো এটাই হচ্ছে মেইনলি ক্লাউড। এখন আমরা যদি বলি সব জায়ান্ট, টেক জায়ান্ট কোম্পানি কোথাও যদি বলি যে গুগল বা ফেসবুক বা অ্যামাজন, আসলে বা মাইক্রোসফট, এরা ক্লাউড, সবাই মোটামুটি হচ্ছে ক্লাউড বেজি। প্রথমে অ্যামাজন ছিল যারা ক্লাউডে স্পেস, মানে ক্লাউডে এরকম ভার্চুয়াল কম্পিউটার সেল করা শুরু করে।
এর পরবর্তীতে দেখা যায় যে গুগল বা ফেসবুক বা ফেসবুক যদি এখন ক্লাউড বিজনেসে নাই, বাট সবারই ক্লাউড দরকার পড়ে, লাইক গুগল, ফেসবুক, মাইক্রোসফট, এরা নিজেদের প্রোডাক্ট গুলা নিজেদের ক্লাউডে রান করে। সো এর পরবর্তীতে দেখা গেল যে গুগল চিন্তা করলো যে হ্যাঁ, বা গুগল এবং মাইক্রোসফট হচ্ছে এরাও নিজেদের জন্য তো ক্লাউড তৈরি করে। সো এরা চিন্তা করলো যে এরা ক্লাউডটাকে এখন একটা বিজনেসে পরিণত করতে পারে। লাইক অ্যামাজন যেরকম ভার্চুয়াল, এরা তো নিজেদের জন্য ক্লাউড আছেই। সো অ্যামাজন যেরকম হচ্ছে অন্যান্য টেক কোম্পানি বা বিভিন্ন কোম্পানির কাছে তাদের ক্লাউডের কম্পিউটার বা ক্লাউডের স্পেস রেন্ট দিচ্ছে, সো এই কাজটা তারাও করতে শুরু করলো। এইভাবে আসলে গুগল ক্লাউড বা মাইক্রোসফট অ্যাজিউর শুরু হইলো। এবং আরো অনেক কোম্পানি এগুলো আছে যারা এরকম ক্লাউড বিজনেসের সাথে জড়িত। যদি এরকম আরো দু একটা ফেমাস কোম্পানির নাম বলি তাইলে বলতে হবে ডিজিটাল ওশান একটা আছে, যারা হচ্ছে এরকম ক্লাউড বিজনেসের সাথে জড়িত। তো ক্লাউডের প্রথমেই যে ধারণাটা আসে আসলে ক্লাউডে হচ্ছে বিভিন্ন রকম, প্রথমেই যেটা বুঝতে চাই যে ক্লাউডে দেওয়া হয় ভার্চুয়াল কম্পিউটার রেন্ট দেওয়া হয়। এখন এইখানে সাধারণত কয়েক ধরনের সার্ভিস দেওয়া হয়। লাইক প্রথমে দেখা যাচ্ছে আমি একটা অ্যাপ নিতে চাইলাম, অ্যাপ নেওয়ার জন্য আমি কি করলাম, একটা ভার্চুয়ালি কম্পিউটার নিব যেখানে আমি আমার অ্যাপটা লঞ্চ করতে পারবো। এরপরে দেখা গেল যে ক্লাউডে একটু চেঞ্জ আসলো। আচ্ছা, আমি হচ্ছে আমার অ্যাপ উইন্ডোজে সেট আপ করবো। আমি একটা কম্পিউটার ভাড়া নিতাম, তারপর সেখানে আমার পছন্দ মতো উইন্ডোজ বা উবুন্টু বা হচ্ছে অন্য কোনো একটা অপারেটিং সিস্টেম সেট আপ করতাম। তারপরে সেখানে হচ্ছে একটা সার্ভার সেট আপ করে অ্যাপটাকে হচ্ছে লঞ্চ করে দিতাম। এখন দেখা গেল যে কোম্পানিগুলো কি অফার দিয়ে শুরু করলো, ওকে তোমার যদি হচ্ছে উইন্ডোজ মেশিন লাগে তাহলে হচ্ছে আমি আলাদা করে উইন্ডোজ মেশিন তোমাকে দিচ্ছি, বা তোমাকে এমন একটা ক্লাউডে কম্পিউটার দিচ্ছি যেখানে উইন্ডোজ সেট আপ করাই থাকবে, তোমার আলাদা করে উইন্ডোজ সেট আপ করা লাগবে না, বা তোমার যদি উবুন্টু থাকে উবুন্টু সেট আপ করাই থাকবে। তো এরকম সুবিধা দেওয়া শুরু করলো। পরে সুবিধাগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখা গেল যে হ্যাঁ, আমার হচ্ছে উবুন্টু সেট আপ করা আছে, এরপরে আমার কোন একটা সার্ভার, আমার হচ্ছে একটা ডাটাবেস লাগবে কম্পিউটারে, যেরকম মনে করে আমার মাই এসকিউএল লাগবে। তো ওরা বলতেছে ঠিক আছে, আমরা হচ্ছে কম্পিউটারে তোমাকে মাই এসকিউএল সেট আপ করে দিচ্ছি, তুমি যে ভার্চুয়াল কম্পিউটারটা নিবা। এভাবেই আস্তে আস্তে ক্লাউড ডেভেলপ করতে লাগলো। সো ক্লাউডে মূলত থ্রি টাইপস অফ বেসিসে সুবিধা দেওয়া হয়, থ্রি টাইপস অফ এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার গুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়। হয়তো আমরা কম বেশি সবাই জানি। এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, লাইক তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, আর একটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। তো ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস বলতে আসলে যেটা বুঝাই, গুগল ক্লাউডের যদি বলি, এটা বোঝায় কম্পিউট ইঞ্জিন। কম্পিউট ইঞ্জিন বলতে আসলে এখানে জাস্ট একটা কম্পিউটার দিয়ে দেওয়া হয়, সেটাকে যে ক্লাউড ক্লায়েন্ট অর্থাৎ যে ক্লাউডে কম্পিউটারটা নিচ্ছে সে তার নিজের ইচ্ছা মতো অপারেটিং সিস্টেম বা সবকিছু সেট আপ করে নিবে, বা তার যে যে জিনিসগুলো দরকার। এর পরবর্তীতে যদি আমি আসি প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস বলতে আসলে বোঝায় যে কোন একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়, লাইক সে একটা লিনাক্স মেশিন চাচ্ছে, যেখানে দেখা যাবে যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য সব রকম এনভায়রনমেন্ট সেট আপ করা থাকবে, বা কেউ একটা উইন্ডোজ মেশিন চাচ্ছে, এই জিনিসগুলা। আর একটা যেটা আছে সফটওয়্যার এজ এ সার্ভিস, সফটওয়্যার এজ এ সার্ভিস বলতে আসলে আমরা ক্লাউডে যেটা বুঝি, রিয়েল লাইফ রেগুলার লাইফে আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করি যদি সেগুলাই আসলে সফটওয়্যার সার্ভিস। লাইক আমি যদি গুগল ডক্স এর কথা বলি, এটা হচ্ছে সফটওয়্যার সার্ভিস। গুগল ডক্স একটা সফটওয়্যার যেটা হচ্ছে অনলাইনে ক্লাউডে হোস্ট করা আছে এবং আমাকে ইউজ করতে দেয়া হচ্ছে। সো দেখা যাচ্ছে যে আমি কোনো আমার কম্পিউটারে কোনো মানে পাওয়ার পয়েন্ট বা ডকুমেন্ট সেট আপ করা ছাড়াই আমি হচ্ছে গুগলের গুগল ডক্স বা এরকম কিছু একটা অনলাইনে ইউজ করতে পারতেছি। ইউজ করে সেখানে আমার ডকুমেন্টস গুলা হচ্ছে আমি এডিট করতে পারতেছি বা ইউজ করতে পারতেছি। লাইক এখন সফটওয়্যার সার্ভিসটা বেশ পপুলার, দেখা যায় যে অনলাইনে বিভিন্ন রকম ফটো এডিটর, বিভিন্ন রকম ডক্স, তারপরে হচ্ছে এরকম আরো বিভিন্ন রকম সফটওয়্যার সার্ভিস দেওয়া হয়, এবং আসলে ডে বাই ডে সফটওয়্যার সার্ভিস বেশ পপুলারিটির দিকেই যাচ্ছে। সো আরেকটা জিনিস হচ্ছে বলতে হয় যে গুগল ক্লাউডটা আসলে আহ, উম, উম, আহ, বেশ নতুনই বলতে হয় ক্লাউড বিজনেসে গুগল, বাট
টোটালি গুগল ক্লাউডের ইনফ্রাস্ট্রাকচারটা এটা অনেক দিন ধরে ডেভেলপ করা। টোটাল ওয়ার্ল্ডে যত ট্রাফিক আছে এর অ্যারাউন্ড 40% ট্রাফিক হচ্ছে অনলি গুগলের। সো এই টোটাল ওয়ার্ল্ডের টোটাল হচ্ছে যত ইন্টারনেট ট্রাফিক তার 40% ইন্টারনেট ট্রাফিক গুগল ক্লাউডকে হ্যান্ডেল করতে হয়। সো ক্লাউডে বা এইখানে সব থেকে একটা চ্যালেঞ্জিং কাজগুলো থাকে ট্রাফিক হ্যান্ডেলিং করা। লাইক দেখা যাচ্ছে যে আমি একটা অ্যাপ বানাইলাম, একটা নর্মাল যদি আমি একটা অ্যাপ বানাই, কোনো একটা কিছু বানাই, একটা ওয়েবসাইট বানাইলাম, যেটা দেখা যাচ্ছে যে একদিনে দেখা যাচ্ছে যে 100 জন ইউজার হচ্ছে ইউজ করতেছে। বাট গুগলের ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ, জিমেইল বা ম্যাপ বা এই ধরনের হাই পপুলার অ্যাপ গুলাতে দেখা যায় যে 5 সেকেন্ডে বা পার মিনিটে তাদের মিলিয়নস অফ রিকোয়েস্ট ইউজার হ্যান্ডেল করা লাগে। সো এইখানে ক্লাউডের ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে বানানো। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলতে চাইলে এখানে আরো অনেক কিছু আসবে, লোড ব্যালেন্সিং বা হচ্ছে এখানে কিভাবে ট্রাফিক গুলোকে বিভিন্ন কম্পিউটার মাল্টিপল মেশিনের থ্রুতে ইউজ করে আমরা কিভাবে হচ্ছে যে এত ট্রাফিক গুলোকে হ্যান্ডেল করি। তো ক্লাউড নিয়ে আরেকটা যেটা বলতে চাই যে ক্লাউডে আসলে যেটা করা হয় যে অনেকগুলা ডাটা সেন্টার থাকে, বা ডাটা সেন্টার বা হচ্ছে যে যেটাকে বলতে পারি ডাটা সেন্টারই বলা হয়। একটা গুগল ক্লাউডের বিভিন্ন রকম রিজিয়ন আছে, দেখা যাচ্ছে ইউরোপ রিজিয়ন বা এশিয়া রিজিয়ন বা হচ্ছে ইউএস রিজিয়ন। তো প্রত্যেকটা রিজিয়নে কিছু জোন থাকে। জোন গুলা বলতে গেলে আসলে অ্যাকচুয়ালি অনেকটা ডাটা সেন্টারের মতোই, যে একটা রিজিয়নের আন্ডারে 4টা বা 5টা করে জোন থাকে, এবং জোন গুলোতে কিছু ডাটা সেন্টার থাকে, এবং ওইখানে আসলে অনেক গুলো কম্পিউটার একসাথে রাখা হয়, এবং এই কম্পিউটার গুলাই আসলে একসাথে কম্বাইন্ডলি কাজ করে, এবং তারা প্যারালালি কাজ করে। লাইক যদি আমি একটু বলতে চাই যে জিমেইলের মতো একটা হাই অ্যাভেলেবল মানে হাই পপুলার অ্যাপ, এটা কখনোই একটা কম্পিউটারে রান করা সম্ভব না। সো এটাকে রান করার জন্য আমার মাল্টিপল কম্পিউটার প্রয়োজন হয়। এখন হচ্ছে এটাকে স্কেলিং বলা হয়। এখন স্কেলিং আসলে টু টাইপস অফ স্কেলিং হয়, যে একটা হচ্ছে একটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং, আর একটা হচ্ছে স্কেলিং আসলে দুই টাইপের, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। তো ভার্টিক্যাল স্কেলিং বলতে বোঝায় যে আমি একটা কম্পিউটার ইউজ করতেছি, আমি একটা অ্যাপ ইউজ করতেছি, এটা কোনো একটা কম্পিউটার হোস্ট করা আছে, এবং হচ্ছে আমার অ্যাপের ইউজার অর্থাৎ ট্রাফিক বাড়ার সাথে সাথে আমি এই কম্পিউটারের পাওয়ার বাড়াইতে থাকবো, লাইক কম্পিউটারের র্যাম, হার্ড ডিস্ক, এইগুলো বাড়াইতে থাকবো। বাড়াইতে বাড়াইতে আমি হচ্ছে স্কেলিং করবো, অর্থাৎ অধিক ইউজারের জন্য আমি একটাই কম্পিউটার ইউজ করব, কম্পিউটারের পাওয়ার ইনক্রিজ করে করে আমি হচ্ছে ইউজারের কাছে আমার অ্যাপটাকে সবসময় অ্যাভেলেবেল রাখবো, লাইক অনেক ইউজার যখন হয়ে যাবে। বাট আসলে ভার্টিক্যাল স্কেলিং একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত করার পরে এটা করা পসিবল হয় না, কারণ একটা কম্পিউটারের যতই আমরা একটা কম্পিউটারের র্যাম বা হার্ড ডিস্ক বা কোর বাড়াইতে থাকি, এটা একটা লিমিটেশন থাকে। তো এরপর যেটা আসে আসলে হরিজন্টাল স্কেলিং। সো ক্লাউড, যত ক্লাউড টাইপের আছে বা হচ্ছে টেক জায়ান্ট যত কোম্পানিগুলো আছে, এরা সবসময় স্কেলিং এর জন্য হরিজন্টাল স্কেলিংটা ইউজ করে। অর্থাৎ তারা প্রথমে একটা কম্পিউটার ইউজ করতেছে, যখন ট্রাফিকের পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ একটা কম্পিউটার কাজ করতেছিল, এটার সাথে আরো একটা কম্পিউটার অ্যাড করা হবে যারা প্যারালালি কাজ করে। এর পরবর্তীতে দেখা যাবে যে আরো একটা কম্পিউটার অ্যাড করা হচ্ছে। এভাবে কম্পিউটারের পরিমাণ বাড়ানো হয়, যেখানে কম্পিউটার গুলো প্যারালালি কাজ করে। তো এইখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে যে হার্ডে যদি হয় যে একটাই কম্পিউটার থাকতেছে, ওই কম্পিউটারেই হচ্ছে যে আমার নতুন করে পাওয়ার অ্যাড করা হচ্ছে, লাইক হার্ড ডিস্ক বা র্যাম অ্যাড করা হচ্ছে, বা কম্পিউটারের পাওয়ার বাড়ানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে লো কনফিগারেশন কম্পিউটার গুলো আসলে কোনো কাজেই লাগতেছে না। কিন্তু যখন ভার্টিক্যালি স্কেলিং করা হয়, যে পাশাপাশি অনেকগুলো কম্পিউটার প্যারালাল কাজ করতে পারবে, তখন দেখা যাবে যে এখানে কি হয় যে কোনো একটা লো কনফিগারেশন কম্পিউটারও আমি হচ্ছে আমার ক্লাউডে অ্যাড করতে পারি, যেটা হচ্ছে অনেক হাই কনফিগারেশন কম্পিউটারগুলোর সাথে পাশাপাশি কাজ করবে।
ক্লাউড কম্পিউটিং আর সার্ভারলেস কম্পিউটিং কি একই জিনিস? না, ক্লাউড কম্পিউটিং বলতে আসলে বুঝায় যে হচ্ছে সার্ভারলেস কম্পিউটিং আর ক্লাউড কম্পিউটিং এক না। সার্ভারলেস জিনিসটা আমি একটু পরে আসতেছি। ক্লাউড কম্পিউটিং বলতে আসলে বুঝায় যে ক্লাউডে এখন বিভিন্ন রকম টুলস আছে, যেরকম দেখা যাচ্ছে যে এই যে আমাদের এআই বা মেশিন লার্নিং নিয়ে গুগলের যেটা আছে টেনসরফ্লো বা এরকম অনেক কিছু টুলস আছে। এখন দেখা যাচ্ছে আমি বাসায় একটা কম্পিউটার ইউজ করতেছি, আমি হচ্ছে খুব মেশিন লার্নিং বা ডাটা সায়েন্স বা যে কোনো আমি কোনো একটা রিসার্চের কাজে বা কোনো কিছু নিয়ে খুব হাই কনফিগারেশন একটা পিসি আমার দরকার, যেখানে হচ্ছে আমি কোনো একটা সফটওয়্যার রান করব, যেটা দেখা যাবে যে অনেক ডাটার উপর কাজ করবে, কাজ করে হচ্ছে আমাকে একটা রেজাল্ট দিবে। তো এই জিনিসগুলা যে আমি প্রিপেয়ার করব, তো এটার জন্য দেখা যাবে যে আমার হাই কনফিগারেশন কম্পিউটার তো সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। সো ক্লাউডে এরকম হচ্ছে কম্পিউটেশনাল বিভিন্ন রকম সুবিধা দেওয়া হয়, যেখানে হচ্ছে যে আমি কোনো একটা ব্যাপার, কোনো একটা হাই কনফিগারেশন কোনো মেশিন লার্নিং এর কোনো একটা অ্যালগোরিদম বা ডাটা ডাটা সায়েন্সের উপর বেস করে বা এরকম কোনো কিছু নিয়ে আমি যেটা ক্লাউডে হচ্ছে একটা কম্পিউটার নিয়ে ওইখানে রান করতে পারি। তো মূলত ক্লাউড কম্পিউটিং জিনিসগুলোতে এইগুলাই থাকে আর কি। আর সার্ভারলেস আসলে হচ্ছে একটা আর্কিটেকচার, লাইক হচ্ছে সার্ভারলেস বলতে আসলে মেইনলি যেই কনসেপ্টটা থেকে সার্ভারলেসটা আসছে, যে আগে যখন এখানে কিন্তু সবার মনে হয় কোনো অ্যাপ ডিপ্লয়মেন্ট সম্পর্কে কি ধারণা আছে, যে কোনো একটা মোবাইল অ্যাপ আমি বের করলাম, এটা ডিপ্লয় করে দিচ্ছি, বা এটা কিভাবে ডিপ্লয় করার পরে এটা কিভাবে কাজ করতেছে, লাইক যখন হচ্ছে আমার অ্যাপের প্রচুর পরিমাণ ইউজার, মেনলি সবকিছুই হচ্ছে ইউজার বা ট্রাফিক বেসড। সো যখন আমি কোনো একটা অ্যাপ আগে ডিপ্লয় করতাম, যদি নিজে ডিপ্লয় করি, তো আমার হচ্ছে কিছু জিনিস ভাবতে হচ্ছে যে আমার কয়টা সার্ভার ইউজ করতেছি। দেখা যাচ্ছে আমার ইউজার কম হইলে আমি একটা সার্ভারে আমার অ্যাপ ডিপ্লয় করলে কাজ হচ্ছে। আমার যখন ইউজার হচ্ছে আসলে অনেক মিলিয়ন ইউজার হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে আমার কয়েকটা সার্ভার বানানো লাগতেছে, প্রত্যেকটা সার্ভারে আবার লোড ব্যালেন্সিং করে ট্রাফিক গুলাকে করা হচ্ছে, এরকম অনেক রকম ঝামেলা আসে। তো ক্লাউডে হচ্ছে এখন যেটা নিয়ে আসতেছে, যে তারা সার্ভারলেস একটা আর্কিটেকচার নিয়ে আসতেছে। লাইক আমি কোন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাইলাম, আমি গুগল বা কোন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাইলাম, বা কোন একটা ডাটাবেস, দেখা যাচ্ছে আমার কোন একটা এসকিউএল ডাটাবেস দরকার, যেটা আমি বা হচ্ছে অ্যাপ যে কোনো কিছু আমি ক্লাউডের হচ্ছে সার্ভারলেস আর্কিটেকচারে ওইটাকে ডিপ্লয় করে দিব। এরপরে যদি এটা ট্রাফিক বেড়ে যায়, আমার হচ্ছে নিজে থেকে কখনোই এই ট্রাফিক হ্যান্ডেল করার জন্য কিছু করা, মানে নিজেকে কোনো কিছু হ্যান্ডেল করা লাগবে না, ক্লাউডই এটাকে অটোমেটিক্যালি তার ইউজার বা তার লোড অনুযায়ী তাকে স্কেলিং করবে। অর্থাৎ তার যদি একটার বেশি সার্ভার লাগে, তাকে মাল্টিপল সার্ভার অ্যালোকেট করে, দেখা যাচ্ছে যে যখন সাপোজ আমি একটা অ্যাপ লঞ্চ করলাম, এটা নর্মাল এজ এ টাইম আমার 100 জন করে ইউজার ইউজ করতেছে, সো একটা সার্ভারে রান হচ্ছে। দেখা যাচ্ছে যে সাডেনলি কোনো একটা কারণে এটার উপর লোড বেড়ে দেখা যাচ্ছে যে এটা প্রতিদিন দেখা যাচ্ছে যে মিলিয়নস অফ ইউজার হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে আমার একটা সার্ভারে কাজ করতেছে না, আমার মাল্টিপল সার্ভার লাগতেছে। তো তখন দেখা যাচ্ছে যাবে যে ক্লাউডই অটোমেটিক্যালি আসলে এটা মাল্টিপল সার্ভারে ডিপ্লয় করে দিবে, এবং এখানে ক্লায়েন্টের কোনো কিছুই করা লাগবে না, এটা মাল্টিপল সার্ভারে ডিপ্লয় হয়ে যাবে, এবং ওই যে লোড অর্থাৎ যে ট্রাফিক অনুযায়ী এটা কতগুলো সার্ভার ডিপ্লয় হয়ে যাচ্ছে। সো এইখানে আসলে ধারণাটা এরকম যে সার্ভার নিয়ে কোনো কিছু চিন্তা যে ক্লায়েন্ট তার করা লাগতেছে না। আসলে যদি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে সার্ভার জিনিসটা আছে, বাট এখানে সার্ভার নিয়ে তার কোনোই হেডেক করা লাগতেছে না, সেজন্য ওই জিনিসটা আসলে সার্ভারলেস বলা হয়, যে সার্ভারলেস মানে ম্যানুয়ালি না আর্কিটেকচার আর করে কি। ডাইনামিক্যালি ওই ক্লাউডটা। হ্যাঁ, মানে আগে দেখা যেত যে একজন সাপোজ আপনি একটা অ্যাপ ডিপ্লয় করছেন, এখন আপনার মনে করেন একটা ই কমার্স অ্যাপ, এখন আপনার অ্যাপ হচ্ছে প্রতি মিনিটে 100 জন করে ইউজ করে, তো আপনি একটাই সার্ভার আছে, কোনো সমস্যা নাই। এখন মনে করেন হঠাৎ করে ঈদের শপিং শুরু হয়ে গেল, এখন ঈদের শপিং শুরু হওয়ার সাথে সাথে হইল কি, দেখা গেল যে আপনার অ্যাপ আগে যেখানে 1 মিনিটে 100 জন ইউজ করতো, এটা 1 মিনিটে মনে করেন 10,000-এ চলে গেল। এখন আপনার যে আগে মানে আপনি যে সার্ভারের যে পাওয়ার ছিল, সে তো হচ্ছে 100 জন বা 200 জন হ্যান্ডেল করতে পারে, সে তো 10,000 জন হ্যান্ডেল করতে পারে না।
তখন দেখা যেত যে আপনার ম্যানুয়ালি আরো 10টা সার্ভার ক্রিয়েট করা লাগতো, ক্রিয়েট করে হচ্ছে সেইখানে অ্যাপগুলোরে ডিপ্লয় করা লাগতো। এইভাবে জিনিসগুলোকে আপনার নিজে থেকে ম্যানুয়ালি হ্যান্ডেল করা লাগতো। আপনার বোঝা লাগতো যে হ্যাঁ 10,000 ইউজার, তার মানে আমার একটা সার্ভার 100 হ্যান্ডেল করতে পারতেছে। সো এরকম আমার আরো দেখা যাচ্ছে যে করে করা লাগতো। বাট এখন জিনিসটা করা হচ্ছে যে আপনি জাস্ট অ্যাপটা ডিপ্লয় করে দিবেন, বাকি যে 100 জন ইউজার আসলে একটা সার্ভার থাকতেছে নাকি 10,000 ইউজার আসলে 100 সার্ভার রান হবে, এটা হচ্ছে ক্লাউডের রেসপন্সিবিলিটি। সো এইখানে আপনার কয়টা সার্ভারে আপনার অ্যাপ রান করা হচ্ছে বা কি করা হবে এটা নিয়ে আপনার কোনো টেনশনই করা লাগতেছে না। সো এইটাকে আসলে এই জন্য এটাকে সার্ভারলেস বলা হয়। একটা বিষয় জানার ছিল যে মানে আমরা যখন ক্লাউডে কিছু রাখি সেটা তো ডাটাটা আসলে স্টোরি হয়, কিন্তু গুগল মানে এই সমস্ত ডাটাগুলোরে মানে খুব অপটিমাইজলি আসলে ম্যানিপুলেট করে। হ্যাঁ মানে এটার এই যে অপটিমাইজলি যে ম্যানিপুলেট করে, মানে এটার মধ্যে মানে কি 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 টেকনোলজি আসলে ইউজ করে আসলে এত এত ডাটা আসলে ম্যানিপুলেট? আসলে কি টেকনোলজি এইখানে জিনিসটা হচ্ছে কি, যখন ডাটাগুলোকে স্টোর করা হয়, ডাটাগুলোকে আসলে কিছু প্রসেসের মাধ্যমে ডাটাগুলোকে প্রসেসিং করা হয়। লাইক প্রথমে বলে রাখি, এখানে কয়েকটা ব্যাপার আসে। সিকিউরিটির একটা ব্যাপার থাকে যে আমার হচ্ছে যে ডাটাটা আমি নিচ্ছি, এই ডাটাটা যেন অন্য কেউ স্টোর করতেছি, এই ডাটাটা যেন বাইরের কেউ স্টোর করতে না পারে। সো অবশ্যই ডাটাটাকে ইনক্রিপ্টেড করা হয়। এখন আসলে ইনক্রিপশনের অনেক অ্যালগোরিদম আছে, অনেক আছে, অনেক ম্যাথমেটিশিয়ানরা নতুন নতুন বিভিন্ন রকম ইনক্রিপশন বের করছে, অনেকগুলো ব্রেকও হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে আসলে এটার জন্য আলাদা একটা টার্ম আছে যেটাকে বলা হয় ক্রিপ্টোলজি বা ক্রিপ্টোগ্রাফি বা ক্রিপ্টোলজি, সামথিং লাইক দ্যাট। যারা আসলে এইরকম যে ইনকোডিং বা নিয়ে কাজ করে বা বিভিন্ন রকম এরকম কোড তৈরি করে, যেগুলো থ্রুতে ডাটাগুলোকে আসলে সিকিউর করা হয়। যে দেখা যাচ্ছে যে আমি একটা ছবি গুগল ড্রাইভে রাখতেছি, ওরা ছবিটাকে ওই ইনক্রিপ্টেড করে কোনো একটা স্ট্রিং বা কোনো একটা অন্য কিছুতে কনভার্ট করে রাখে, যাতে যদি এটা কেউ অন্য কোনো থার্ড পার্টি অর্থাৎ অন্য কোনো পার্সনের হাতে ওই ফাইলটা চলেও যায়, সে আসলে বুঝতে পারবে না যে এখানে কি কন্টেন্ট আছে। সো প্রথমে আসে সিকিউরিটির জন্য একটা ইনক্রিপশন করা হয়। তো ইনক্রিপশনের আসলে অ্যালগোরিদমের অভাব নেই, এরকম হাজার হাজার ইনক্রিপশন অ্যালগোরিদম বা এরকম আছে। এবং ম্যাথমেটিশিয়ানরা অলওয়েজ কম বেশি এরকম নতুন নতুন, এটা আসলে টোটালি ম্যাথমেটিশিয়ানরাই বের করে আর কি। তো এরকম বিভিন্ন রকম ইনক্রিপশন যারা ক্রিপ্টোলজিস্ট তারা বের করতেছে। আর একই সাথে ইনক্রিপশন করে ফাইলটাকে কম্প্রেস করে ফেলা হয়। লাইক যদি একটা সিম্পল বলি, আমরা সবাই তো জিপ ফাইল সম্পর্কে জানি। জিপে কি করা হয় যে একটা ফাইলটাকে কম্প্রেস করে দেখা যায় যে এটাকে ছোট করে ফেলা হয় আর কি। ছোট করে কম্প্রেস করে দেন হচ্ছে এটাকে স্টোর করা হয় বা কাউকে সেন্ড করা হয়, এরকম আমরা জিপ ফাইল সবাই ইউজ করছি। তো গুগলও সেম টাইপের, ওদের হচ্ছে যে কোনো একটা অ্যালগোরিদম আছে, এটা হচ্ছে যেটা ইউজ করে তারা আসলে ডাটাটাকে শর্ট করে ফেলে। এখন দেখা যায় যে যখন ডাটাটাকে শর্ট করা হয় তখন আসলে দেখা যায় একটা ভিডিও ফাইল, এটাকে যখন কম্প্রেস করে ফেলা হয় তখন এটা আসলে কোনো ইয়াতে মিডিয়া প্লেয়ার এটাকে চালাইতে পারে না, বাট অ্যাকচুয়ালি ডাটাটা সেমই থাকে, বাট এটা একটা কম্প্রেসড অবস্থায় থাকে। কম্প্রেস করে দেখা যাচ্ছে যে কোনো বড় কিওয়ার্ড গুলা বিভিন্ন, আসলে এটা ডিপেন্ড করে কোন অ্যালগোরিদম ইউজ করা হচ্ছে। বিভিন্ন রকম অ্যালগোরিদম আছে এরকম ডাটা কম্প্রেস করার জন্য। কোন একটা ডাটা কম্প্রেস অ্যালগোরিদম ইউজ করে তারা ডাটাটাকে কম্প্রেস করে, এবং কম্প্রেস করার পরে এরপরে সেটাকে স্টোর করে। আবার ইউজার যখন ওই ডাটার জন্য রিকোয়েস্ট করে তখন দেখা যায় যে ওই ডাটাটাকে ডিকম্প্রেস করে তাকে দেওয়া হয়। এবং এর মাঝখানে আরো অনেক রকম টেকনিক অ্যাপ্লাই হইতে পারে। আরেকটা ব্যাপার যেটা সবসময় হয়ে থাকে এটা হচ্ছে রিডান্ডেন্সি। লাইক দেখা যাচ্ছে যে যে ডাটাটা গুগল ড্রাইভে আমি রাখতেছি, এটা যদি গুগল শুধুমাত্র এটা তো কোনো একটা কম্পিউটারে তারা সেভ করতেছে, যদিও সেটা ক্লাউডে আছে, বাট এটা তো আসলে ক্লাউডের ভিতরেও হচ্ছে যে ভার্চুয়াল কম্পিউটারে, মানে কোনো একটা অ্যাকচুয়াল কম্পিউটারে তো সেভ হচ্ছে। এখন দেখা যাচ্ছে ওই কম্পিউটারটা তো কোনো কারণে নষ্ট হয়ে যাইতে পারে। সো সবসময় এখানে রিডান্ডেন্সি করা হয়। লাইক দেখা যাচ্ছে যে
একটা কম্পিউটারে সেভ না করে ডাটাগুলোকে মাল্টিপল কম্পিউটারে সেভ করা হয়, যাতে কোনো একটা কম্পিউটারের হার্ডওয়্যার ফেল করলেও অন্য কম্পিউটার থেকে ডাটাটাকে আবার রিট্রাইভ করা সম্ভব হয়। সো একটু আগে আমি একটা কথা বলছিলাম যে গুগল ক্লাউডের কতগুলো রিজিয়ন এবং জোনে বিভক্ত, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড এদের কতগুলো রিজিয়ন আছে, যেরকম বলছিলাম যে ইউরোপ, আমেরিকা বা এশিয়া এরকম রিজিয়ন, এদের ভিতরে বিভিন্ন রকম জোন থাকে। তো দেখা যায় যে কোনো কোনো ডাটাকে তারা মাল্টিপল জোনে রাখে ওয়ানলি, কোনো কোনো ডাটাকে তারা মাল্টিপল রিজিয়নে রাখে। এইভাবে যে ডাটাগুলোকে ডিভাইড করা হয়। দেখা যায় যে অনেক সময় কোনো কারণে গুগলে না হোক বা কোনো একটা কারণে দেখা যায় যে কোনো একটা ওয়েবসাইট বা সার্ভার একটু স্লো আমরা ফিল করতে পারি। দেখা যায় আমাদের যদি আমি গুগলের কথা বলি, দেখা যায় যে আমরা বাংলাদেশ থেকে যারা ইউটিউব ইউজ করতেছি বা গুগলের সার্ভিস ইউজ করতেছি, দেখা যায় যে আমাদের রিজিয়নটা হচ্ছে এশিয়া রিজিয়ন, বা এখানে ইউটিউব যে কন্টেন্ট গুলো আমরা ব্রাউজ করতেছি এইগুলা দেখা যায় যে সিঙ্গাপুরে কোনো একটা সার্ভারে থেকে তাদেরকে সরাসরি ইউজ করতে দেওয়া হচ্ছে। এখন যদি কোনো কারণে ওই ডাটাটা দেখা যাচ্ছে যে আয়ারল্যান্ডের যে ইউরোপিয়ান যে রিজিয়ন, দেখা যাচ্ছে আয়ারল্যান্ডে কোনো একটা জোনে সেম ডাটা গুলাও স্টোর করা আছে। কোনো একটা কারণে যদি এশিয়ান ডাটা সেন্টার ফেল করে, দেখা যাচ্ছে যে সেখানে পাওয়ার কাট হইলো বা কোনো একটা ইস্যু হইলো, তখন দেখা যাবে যে এই ডাটাগুলা সেম ডাটাগুলাকে এই বাংলাদেশ থেকে আমরা যখন ইউজ করতে যাব, প্রথমে সে এশিয়া রিজিয়ন থেকে আমাকে ডাটাগুলো দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমি ইউটিউবে একটা ভিডিও সার্চ করতেছি, সে দেখবে যে হ্যাঁ এশিয়া রিজিয়নের যে ডাটা সেন্টার আছে এইখান থেকে ওই ভিডিওটা আমাকে সার্ভ করার চেষ্টা করবে। কিন্তু দেখা যাবে যে এশিয়া রিজিয়ন যখন ফেল করছে, সে তখন ওইখান থেকে না দিয়ে ইউরোপ রিজিয়ন থেকে, অর্থাৎ দেখা যাবে যে আয়ারল্যান্ডের ডাটা সেন্টার থেকে আমাকে ওই ইউটিউবের ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছে। এরকম আর কি, একটা ডাটাকে সবসময় মাল্টিপল জায়গায় রাখা হয়, যাতে কোনো কারণে যদি একটা রিজিয়ন বা একটা জোন বা একটা সিঙ্গেল হার্ডওয়্যার ফেল করে, তারপরে যেন ডাটাগুলো অ্যাভেলেবেল থাকে। ভাইয়া আমার একটা কথা ছিল, সেটা হলো যে আপনি মেইনলি বলতে চাচ্ছেন ভাইয়া যে আপনারা থ্রু দ্য ক্লাউড মানে পাওয়ারফুল পিসির অ্যাক্সেস নিয়ে তারপর কাজ করেন, এম আই রাইট? আমাদের কথা বলতেছি না, এটা আমি বলছি যে এখানে দেখা যাচ্ছে অনেকেই তাদের রিসার্চ বা এই টাইপের কাজের জন্য দেখা যাচ্ছে যে তার একটা খুব হাই কনফিগারেশন, লাইক যদিও আমি মেশিন লার্নিং নিয়ে কখনো কাজ করি নাই, বাট যে মেশিন লার্নিং এর জন্য আলাদা জিপিইউ দরকার পড়ে বা এরকম কিছু দরকার পড়ে, বা দেখা যাচ্ছে যে টেনসর ফ্লো রান করার জন্য অনেকগুলো ডাটার পরে তার খুব হাই কনফিগারেশন ফাইল, হাই কনফিগারেশন একটা কম্পিউটার দরকার পড়ে। সো ক্লাউডের এই ধরনের কম্পিউট ইঞ্জিন ক্লাউডেই পাওয়া যায় আর কি, এটাই বলছিলাম অ্যাকচুয়ালি। আর ভাইয়া আরেকটা প্রশ্ন, সেটা হলো যে এমনি জানার জন্য, সেটা হলো আমি যাদেরকে এই পর্যন্ত গুগলে জব করতে দেখলাম, তো তারা বেশিরভাগই ম্যাক ইউজ করে। এটার পিছনে আসলে কোনো রিজন নাই। এইখানে আসলে যেটা হয় যে যখন কম্পিউটার নিয়ে যাবে তখন বিভিন্ন রকম অপশন থাকে যে আপনি কোন কম্পিউটার নিতে চান। লাইক আপনি প্রথমে বলে রাখি যে আপনি গুগলে দুইটা কম্পিউটার পাবেন, একটা হচ্ছে আপনার মেন ওয়ার্ক স্টেশন, অর্থাৎ একটা সিপিইউ পাবেন, বড় সিপিইউ মনিটর যেটা আপনার অফিসে থাকবে, এবং আপনি আরেকটার সাথে একটা ল্যাপটপ পাবেন। তো ল্যাপটপটার জন্য আপনার ম্যাক থাকে, ক্রোমবুক থাকে, লেনোভোর কম্পিউটার থাকে। তো এইগুলোর ভিতর থেকে যে অনেকগুলো অপশন থাকে, আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য পিপল সাধারণত ম্যাকই চুজ করে, কারণ আসলে ম্যাক ইউজ করে একটু কমফোর্টেবল লাগে সবার কাছে হয়তো। আর যেরকম আমি অফিসিয়ালি আসলে ক্রোমবুক ইউজ করি, আমার অফিসের থেকে আমি ম্যাকবুক নেই নাই, আমি ক্রোমবুক ইউজ করি। তো আমি যদি বলি আশেপাশে সবার কথা, তো আমি যদি বলি, আমি দেখছি যে 105% লোকজন দেখা যায় যে ক্রোমবুক ইউজ করতেছে, 95% লোকজন ম্যাকবুক ইউজ করতেছে। তো আসলে সবাই কমফোর্টের জন্যই ম্যাকবুকটা চুজ করে, এরকম কোনো রিজন নাই। আর যে এই যে ম্যাকবুক বা যে পার্সোনাল কম্পিউটার গুলো থাকে, এইগুলো আসলে কোড করার জন্য ইউজ করা হয় এরকম না, বা কোনো কাজ করার জন্য। এইগুলা দেখা যাচ্ছে যে জাস্ট ওয়ান কাইন্ড অফ ক্লায়েন্ট পিসি হিসেবে ইউজ করা হয়। আসলে কোডিং বা এই কাজগুলা করার জন্য
যে মেইন ওয়ার্ক স্টেশন থাকে, সেই ওয়ার্ক স্টেশনেই মেইন কোডিং গুলা করা হয় বা সবকিছু মেনটেন করা হয়। দেখা যাচ্ছে যে হ্যাঁ, দূর থেকে অফিসের সাথে একটা জাস্ট কানেকশন বা যোগাযোগ মেনটেন করার জন্য এই ল্যাপটপ গুলা ইউজ করা হয় আর কি। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে আমি হ্যাঁ কোন ওএস ইউজ করব সেটার উপর কোনো বাধ্যবাধকতা আছে কিনা? যেমন যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট ওরা বেসিক্যালি কালি লিনাক্সটা বা অন্যান্য অপারেটিং সিস্টেম গুলা ইউজ করে, সেটার উপর কোনো বাধ্যবাধকতা আছে কিনা? আসলে হচ্ছে প্রত্যেকটা কোম্পানিরই কিছু কমন প্র্যাকটিস থাকে। লাইক দেখা যাচ্ছে যে এটা শুধু গুগল বলে না, কোন একটা কোম্পানি, যেরকম আমি হচ্ছে এর আগেও একটা কোম্পানিতে ছিলাম ঢাকায়, এনোসিস সলিউশনস। তো আমি দুইটা ক্ষেত্রে সিনারিটা বলি। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানিগুলো সেম টাইপের একটা ওএস ইউজ করতে চায়। দেখা যাচ্ছে যে কোনো কোম্পানি তারা সবাই জেনারেলি ম্যাক ইউজ করতেছে, তো ম্যাক ইউজ করতেছে। কোনো কোম্পানি তাদের সবাই উইন্ডোজ বেজে কাজ করতেছে, তো তারা উইন্ডোজের উপর কাজ করতেছে। কারণ আমরা যে টুলস গুলো ইউজ করি ওটা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা যে টুলস বা ইয়াগুলো সেট আপ করবো, এটা অপারেটিং সিস্টেমটা সেম হইলে সবার জন্য খুব সুবিধা হয় এবং মেনটেন করাটা অনেক ইজি হয়। সো সাধারণত দেখা যায় যে কোম্পানিগুলোতে সেম অপারেটিং সিস্টেমই সবার জন্য রাখার চেষ্টা করা হয়। হ্যাঁ, ডিফারেন্স থাকে, বাট দেখা যাচ্ছে যে 80% পিপলের জন্য সেম অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। স্পেশাল কেস যে কারো হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম কাজ করা লাগতেছে কোনো একটা স্পেশাল কাজের জন্য, সেটা ডিফারেন্ট। লাইক যেরকম সিকিউরিটির ক্ষেত্রে বলা হলো যে কালি লিনাক্স। এখন দেখা যাচ্ছে যে একটা কোম্পানিতে 100 জন এমপ্লয়ি আছে, তার ভিতর দেখা যাচ্ছে যে 10 জন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতেছে, 10 জন কোন একটা সিকিউরিটি ইস্যু নিয়ে কাজ করতেছে, 10 জন কোন একটা ইস্যু নিয়ে কাজ করতেছে। সো দেখা যাচ্ছে যে কারোর জন্য হচ্ছে কালি লিনাক্সটা একদম খুবই ইম্পর্টেন্ট, মানে কোন একটা টিমের জন্য দেখা যাচ্ছে সিকিউরিটির কোন একটা টিম, তাদেরকে কালি লিনাক্স লাগবেই। তো দেখা যাচ্ছে পুরো কোম্পানির অন্য সবাই যারা অ্যাপ ডেভেলপমেন্ট করতেছে তারা উইন্ডোজ কম্পিউটার ইউজ করতেছে, দেখা যাচ্ছে শুধু ওই টিমটা কালি লিনাক্স ইউজ করতেছে। এরকম সিনারি হয়। বা দেখা যায় যে ইন জেনারেল যারা যে টাইপের কাজ করে ওই টাইপের কাজের জন্য যেই রকম ইয়েটা দরকার হয়, অপারেটিং সিস্টেমটা দরকার হয়, কোম্পানি আসলে ওই টাইপের অপারেটিং সিস্টেমটাই ইউজ করে এবং ইন জেনারেল সবার জন্য সাধারণত অপারেটিং সিস্টেম একটাই রাখার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে হচ্ছে গুগলের ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ, গুগল জেনারেলি হচ্ছে লিনাক্স ইউজ করে। গুগলের লিনাক্সের জন্য একটা কাস্টমাইজ ভার্সন আছে যেটাই আসলে গুগল ইউজ করে। অনেকেই বলবে যে এখন দেখা যাচ্ছে হ্যাঁ, আমরা যে বললাম যে ম্যাকবুক ইউজ করতেছে কেউ, ক্রোমবুক ইউজ করতেছে কেউ, আসলে এই কম্পিউটার গুলা হচ্ছে গুগল থেকে দেওয়া হয়, এইগুলাতে আসলে কোনো কোডিং বা কোনো কিছুই করা হয় না, এগুলো হচ্ছে জাস্ট একটা কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। সো এই কম্পিউটার গুলোতে আসলে যে ওএস ইউজ করুক কোনো প্রবলেম হয় না, কিন্তু গুগলের যে মেইন ওয়ার্কিং স্টেশন গুলা এইগুলোতে সাধারণত লিনাক্স ইউজ করা হয় আর কি। জি ভাইয়া, আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট, যারা হচ্ছে গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, ওরা তো ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদমটা আয়ত্ত করি, তারপরে হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেয়, তাই না? তো যারা হচ্ছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, তারা কি হচ্ছে তাদের কি মানে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমটা কি জানতে হয়? আর যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার, তাদের ক্ষেত্রে বিষয়টা কেমন? হ্যাঁ, আসলে যারাই কাজ করুক না কেন, আসলে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, মানে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড বলতে আসলে আমরা বাংলাদেশের যেরকম ডিফারেন্সটা বুঝি, এইখানে ডিফারেন্সটা এরকম না। অ্যাকচুয়ালি বাংলাদেশের যেটা ফ্রন্ট এন্ড, এইখানে বলতে গেলে সেটা সামথিং লাইক ইউআই ইউএক্স ডিজাইনার, ডিজাইনিং এর মতো কাজ করে। প্রথমে ইন্টারভিউ প্রসেসে যেহেতু যাচ্ছি, এটার জন্য প্রথমেই বলে রাখা উচিত যে এটা আসলে ম্যান্ডেটরি অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার, কারণ এটাকে বলা হয় কগনিটিভ টেস্ট। সো গুগলে সবাই যে পজিশনে চাকরি করুক ইঞ্জিনিয়ারিং সেকশনে, লাইক সে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হোক, ডাটা সায়েন্টিস্ট হোক, সাইবার সিকিউরিটি এক্সপার্ট হোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, ফ্রন্ট এন্ড ডেভেলপার হোক, ব্যাক এন্ড ডেভেলপার হোক, যেটাই হোক, সবার একটা মিনিমাম কগনিটিভ ক্যাপাবিলিটি দেখা হয় এবং এটা দেখার ওয়েটা হচ্ছে বলা হয় প্রবলেম সলভিং।
সো এই প্রবলেম সলভিং এর ভিতরে আসলে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম বেসিসে প্রবলেম থাকে। এই প্রবলেম সলভিং যে ইন্টারভিউতে এটা আসলে সবারই পাস করতে হয়। দেখা যাচ্ছে যে কারো পজিশন রিকোয়ারমেন্ট অনুযায়ী কারোর 5টা প্রবলেম সলভিং ইন্টারভিউ হচ্ছে, কারোর দেখা যাচ্ছে যে 3টা প্রবলেম সলভিং ইন্টারভিউ হচ্ছে, সাথে হচ্ছে 2টা বা 3টা ওই 5টা ইন্টারভিউর বাকি যে 2টা থাকতেছে ওই 2টা দেখা যাচ্ছে যে তার স্পেসিফিক দেখা যাচ্ছে যে সে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, তার মেশিন লার্নিং এর উপর ইন্টারভিউ হচ্ছে। বাট অ্যাটলিস্ট তাকে 2টা বা 3টা এরকম কগনিটিভ টেস্ট মানে কগনিটিভ টেস্ট দেওয়া লাগবে, যেটাকে বলা হয় আসলে ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদম বেসিসে প্রবলেম সলভিং। এটা সবার জন্য আসলে ম্যান্ডেটরি। ভাই আপনাদের ওয়ার্কিং আওয়ার কতক্ষণ? ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 আওয়ার্স ধরা হয়। এর ভিতর হচ্ছে যে 60% টাইম হচ্ছে ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ার ধরা হয়, অর্থাৎ এখন তো আসলে ওয়ার্ক ফ্রম হোম, বাট ধরা হয় যে হ্যাঁ একজন সাধারণত 8 আওয়ার্স অফিসে থাকবে এবং তার ভিতরে সে 60% টাইম কাজ করবে। বাট এটা আসলে কোনো ম্যান্ডেটরি কোনো রুলস নাই, লাইক কেউ 10 ঘন্টা থাকলেও কেউ কিছু বলবে না, আবার কেউ 5 ঘন্টা থাকলে আসলে কেউ কিছু বলে না। থ্যাংক ইউ ভাই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। আসলে আমাদের মতো যারা সিএসসি নিয়ে পড়ছি তাদের এরকম গুগল, ফেসবুক বা মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট কোম্পানিগুলোতে অ্যাটলিস্ট জব অথবা ইন্টার্নশিপের একটা আগ্রহ থাকে, মানে যেটা খুবই কঠিন আগ্রহ। তো এটা বলা যেমন সহজ, করা ততটাই কঠিন। তো আমাদের কোন স্টেপটা ফলো করলে অ্যাটলিস্ট আমরা ইন্টার্নশিপটা এশিওর করতে পারবো? ওকে, আমি হচ্ছে ইন্টার্নশিপের কথা যদি বলতে চাই, আসলে প্রথমত যেটা আসবে যে ইন্টার্নশিপ ব্যাপারটা একটু টাফ, মানে আমার কাছে মনে হয়। নট লাইক যে ইন্টার্নশিপের রিকোয়ারমেন্ট বা ইন্টারভিউ জব পাওয়া থেকে টাফ, ইন্টার্নশিপটা টাফ এই কারণে বলতেছি যে আমরা সবাই জানি যে বাংলাদেশে অন্তত কোনো গুগলের ইঞ্জিনিয়ারিং অফিস নাই। সো আমার অন্তত জব করতে গেলে অ্যাটলিস্ট কিছু না হোক আমার হচ্ছে ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ যাইতে হবে। আর যদিও হচ্ছে যে ইন্ডিয়াতে খুব বেশি কেউ জয়েন করে না, বা ইন্ডিয়ার বাইরের লোকজনকে নেওয়া হয় না খুব একটা। তো আমার দেখা যাচ্ছে যে বাইরের কোনো একটা কান্ট্রিতে এসে জব করতে হবে, লাইক ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রিতে বা ইউএসএ তে বা এরকম কোনো একটা দেশে যে আমার জব করতে মানে ইন্টার্ন করতে হবে। তো একটা ইন্টার্নের টাইম থেকে দেখা যাচ্ছে 3 থেকে 6 মান্থস। তো সাধারণত একজনকে যখন এরকম কোন একটা কান্ট্রিতে নিয়ে আসা হয়, সাপোজ গুগল যখন কাউকে জব অফার করে বা ইন্টার্ন অফার করে, দেখা যায় যে তার সম্পূর্ণ আসা যাওয়া থেকে শুরু করে সবকিছুই আসলে গুগলের রেসপন্সিবিলিটি থাকে, তার ভিসা প্রসেসিং বা সবকিছুই গুগলের রেসপন্সিবিলিটি থাকে। তো এই অবস্থায় দেখা যায় যে ইন্টার্নের অফার সাধারণত 3 মাস বা 6 মাস বা অনেক ক্ষেত্রে হয়তো এটা 1 বছরও হইতে পারে, এরকম একটা অফার করা হয়। তো বাংলাদেশের মতো একটা কান্ট্রি থেকে দেখা যাচ্ছে যে ইউরোপ বা আমেরিকার কোন একটা কান্ট্রিতে অনলি একজনকে 3 মাসের কন্ট্রাক্টের জন্য এনে তাকে চাকরি করানোটা, এটা আসলে অনেক বড় একটা হ্যাসেল হয়ে যায়। তো যার কারণে দেখা যায় যে ইন্টার্নের জন্য ওরা আসলে বাংলাদেশ বা এই টাইপের কান্ট্রি গুলোকে খুব একটা প্রেফার করে না। তারা ইন্টার্নের জন্য আসলে দেখা যাচ্ছে যে যদি আমি ওয়ার্সের কথা বলি, পোল্যান্ডে এরা যখন এখানে যে ইন্টার্ন গুলো নেওয়া হয়, এরা দেখে যে হ্যাঁ পোল্যান্ডে যারা আছে তাদের ভিতর থেকে ইন্টার্ন নেওয়ার চেষ্টা করে। বা দেখা যাচ্ছে যে ইউরোপের ভিতরে যেহেতু তো কোনো সবাই আমরা মোটামুটি হয়তো জানি যে ইউরোপের ভিতরে হচ্ছে ভিসা নিয়ে কোনো ঝামেলা নাই এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রির, বা ইউরোপিয়ানদের জন্য। তো বা দেখা যাচ্ছে ইউরোপের আশেপাশের কোন একটা কান্ট্রি থেকে তারা ইন্টার্ন নেওয়ার চেষ্টা করে। আসলে 3 মাস বা 6 মাসের জন্য একজনকে বাংলাদেশ থেকে নিয়ে এসে তারপর হচ্ছে যে তাকে এখানে 3 মাস বা 6 মাস রেখে তাকে দিয়ে ইন্টার্ন করে, কারণ ইন্টার্ন থেকে আসলে খুব বেশি কোনো আউটপুট কোনো কোম্পানি পায় না। তো এইরকম কাজ তারা আসলে করতে চায় না। সো আই থিঙ্ক যে কিছু কিছু সিনারিওতে বাংলাদেশ থেকে আসলে এই জন্য ইন্টার্নের জন্য যে অ্যাপ্লাই করাটা বা ইন্টার্নের জন্য যে কল পাওয়াটা, এটা আসলে একটু টাফ হয়ে যায়। যদিও তার মানে ক্যাপাবিলিটি থাকে যে হ্যাঁ সে ইন্টার্ন করতে পারবে, তারপরেও ইন্টার্ন করাটা অনেক খুব বেশি টাফ হয়ে যায় আই থিঙ্ক। আচ্ছা ভাইয়া আরেকটা ছোট্ট কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। আমাদের ড্রিমটা যদি ওই গুগল পর্যন্ত থাকে, তাহলে আমাদের এখন থেকে পড়াশোনাটা কিভাবে স্টার্ট করা উচিত, বা কি কি নিয়ে বেশি
এমফেসাইজ করা উচিত বা কোন জিনিসটাতে আমাদের বেশি ফোকাস করা উচিত, যেটা অবশ্যই অবশ্যই আমাকে গুগলের কম্পিটিটিভ যে এক্সাম গুলো আছে সেগুলোতে সবার থেকে আগায় রাখবে, অথবা অ্যাটলিস্ট আমাকে একটা রেঞ্জের মধ্যে রাখবে যেখান থেকে আমি ছিটকে পড়বো না। হ্যাঁ, আমি আসলে এই টপিকসটা নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছিলাম। মানে আমি হচ্ছে টোটালি আসলে কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া উচিত এবং আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা নিয়ে এই কথা বলা শুরু করতে চাচ্ছিলাম। সো আই থিঙ্ক তখন হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার অটোমেটিক্যালি চলে আসবে। সো এর আগে কি আমি আর একটু জানতে চাচ্ছি যে ক্লাউড নিয়ে যদি আর কোনো কারো কোশ্চেন থাকে তাহলে আমি হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলবো, না হইলে আসলে ইন্টারভিউ বা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বা কি কি জিনিসগুলা নিয়ে কাজ করা উচিত এই জিনিসটাতে আমি মুভ করতে চাচ্ছিলাম। সো এই কোশ্চেনটা যখন আমি আসলে ওই গুগল ইন্টারভিউটা নিয়েই কথা বলবো এখন, তার আগে যদি ক্লাউড বা গুগলের আর কোনো কিছু নিয়ে কারো কোশ্চেন থেকে তাহলে সেটা রেজ করার জন্য বলতেছি। হ্যালো, একটু যদি এপিআই নিয়ে বলতেন। সরি, এপিআই নিয়ে। ওকে, এপিআই বলতে আসলে আমরা যেটা বুঝি অ্যাপ্লিকেবল প্রোগ্রামেবল ইন্টারফেস। আসলে যেটা করা হয় যে এপিআই বলতে আসলে এপিআই কি করা হয়, এপিআই হচ্ছে একটা সাধারণত জেনারেলি যদি আমি বলি এটা একটা ইউআরএল বা সামথিং লাইক কিছু থাকে। আমি ওই ইউআরএল এ কল দিলে সে হচ্ছে আমাকে কিছু ডাটা রিটার্ন করবে, যেই ডাটার উপর বেস করে আমি কাজ করব। লাইক আমি আচ্ছা, প্রথমে বলতে চাই যে এক সময় ছিল যখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতাম, তখন আমরা ক্লায়েন্ট সাইড এবং আমরা সবাই জানি সে একটা প্রোগ্রামের দুইটা থাকে, ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড। তো ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দেখা যাচ্ছে যে একসাথেই বানানো হইতো এমভিসি আর্কিটেকচারে। এরকম একটা সময় ছিল যেখানে দেখা যেত যে ক্লায়েন্ট এবং ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড একসাথেই থাকতো। তো এখন যেটা প্র্যাকটিস করা হয় যে ক্লায়েন্ট একটা ডিফারেন্ট সার্ভার থাকে, ব্যাক এন্ড একটা ডিফারেন্ট সার্ভার থাকে। ক্লায়েন্ট বলতে আসলে ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ডে শুয়ে হচ্ছে শুধু ডাটাগুলো ম্যানিপুলেট করে বা ডাটাগুলোকে হচ্ছে ইউজারের সামনে ডিসপ্লে করে, এইরকম টাইপের কাজগুলা করে বা বিভিন্ন রকম ফাংশনালিটি কাজ করে। আর মেন যে ডাটাটা সেভ থাকে সেটা ব্যাক এন্ডে থাকে। তো ফ্রন্ট এন্ড যখন ডাটার প্রয়োজন পড়ে সে ব্যাক এন্ডে একটা কল করে তার কাছ থেকে ডাটাগুলো নেয়। এখন এই কলটা করার জন্য আসলে এখন অনেকগুলো প্রসিডিউর আছে, যেরকম আরপিসি আছে, এপিআই আছে, গ্রাফকুয়েল আছে। তো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হচ্ছে এপিআই। যেরকম আমি একটা ওয়েবসাইটে ফেসবুকে ঢুকলাম, ফেসবুকের হচ্ছে দেখা যাচ্ছে যে আমি ফ্রেন্ড লিস্টে ক্লিক করলাম, করার পরে আমার কাছে আমার টোটাল ফ্রেন্ড লিস্টটাকে দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে কি হয় যে আমি আমার ফ্রেন্ড লিস্টে যখন ক্লিক করতেছি তখন ফেসবুকের যে ক্লায়েন্ট সাইড অ্যাপটা অর্থাৎ যে ফ্রন্ট এন্ড অ্যাপটা সে ব্যাক এন্ডের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, যেরকম সামথিং লাইক কোনো একটা ইউআরএল রিকোয়েস্ট পাঠায় যে আমাকে অমুক ইউজার নেমে যতগুলা ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড গুলাকে ফ্রেন্ডস গুলা লিস্টে দাও। তখন ব্যাক এন্ড ডাটা ওই এপিআই কল করা হয়, ব্যাক এন্ডের এপিআইটাকে কল করা হয়। তখন ব্যাক এন্ড কি করে ডাটাবেস থেকে সবগুলা ফ্রেন্ড লিড করে সে দেখা যায় কোনো একটা ফরমেশন। এপিআই তে আসলে বিভিন্ন রকম হইতে পারে, এটা সাধারণত জেসন হচ্ছে সব থেকে মোস্ট পপুলার। সো জেসন ফরম্যাটে সে তাকে ফ্রেন্ড লিস্টটা রিটার্ন করে যে অমুক ইউজারের এতগুলা ফ্রেন্ড আছে। সো এইটাই এই এরপরে যে ফ্রন্ট এন্ড যে অ্যাপটা সে ওটাকে ডিসপ্লে করে। তো এপিআই হচ্ছে মেইনলি কমিউনিকেট করে একটা ওয়ে যে ফ্রন্ট মানে দুইটা ফ্রন্ট এন্ড টু ব্যাক এন্ড বা ব্যাক এন্ড বা শুধু ফ্রন্ট এন্ডের মাঝখানে এপিআই কল হইতে পারে দুইটা ডিফারেন্ট ফ্রন্ট এন্ড সার্ভারের মাঝখানে, যে তারা ডাটা আদান প্রদান নেওয়া বা কোনো কিছু একটা কমান্ড করা। দেখা যাচ্ছে যে একটা সার্ভারকে কোনো কিছু একটা করতে বলার জন্যই এপিআই গুলো বানানো থাকে এবং এগুলো একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে বানানো থাকে। যে আচ্ছা যেরকম দেখা যাচ্ছে যে সুমিত, আমার ইউজার নেম দেখা যাচ্ছে সুমিত, তো দেখা যাচ্ছে facebook.com/sumit/friends এরকম একটা ফরম্যাট বানানো আছে, যেটাতে কল দিলে আসলে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে ফেসবুকের হচ্ছে যে ব্যাকএন্ড সার্ভারটা সব ফ্রেন্ড গুলাকে দিয়ে দিবে, মানে জেসনে ফ্রেন্ড গুলাকে রিটার্ন করবে।
তো এটাই হচ্ছে এপিআই। এপিআই আসলে একটা সামথিং লাইক যে কমিউনিকেশন প্রসিডিউর, যে হ্যাঁ একটা সার্ভার বা একটা কিছু ফিক্সড এপিআই বানানো আছে, যে হ্যাঁ আমি এই এপিআই গুলো আমার এক্সপোজ করা আছে, কেউ যদি আমাকে এই এপিআই ধরে কল করে আমি তাকে এই ডাটাগুলো দিয়ে দিব। মূলত কি মানে সিকিউরিটি পারপাসের জন্য কি এটা ইন্ট্রোডিউস করছে? সিকিউরিটি পারপাস না, আসলে সিকিউরিটিটা ডিফারেন্ট। সিকিউরিটিটা হচ্ছে এরপরে পরবর্তীতে আসে। এপিআইটা হচ্ছে যে মেনলি কিভাবে যদি আসছে একটা এক্সাম্পল দিতে চাই, দেখা যাচ্ছে যে আমি একটা এরকম অনেক সার্ভিস আছে যেটার হচ্ছে একটা মোবাইল অ্যাপ ভার্সন আছে, যেটার হচ্ছে মোবাইল অ্যাপ ভার্সনের ভিতর হচ্ছে আবার অ্যান্ড্রয়েড ভার্সন আছে, আইওএস ভার্সন আছে, তারপর হচ্ছে যে উইন্ডোজ ভার্সন আছে, আবার দেখা যাচ্ছে যে ওইটার কম্পিউটার ভার্সন আছে না, যে দেখা যাচ্ছে যে ওয়েব ব্রাউজার ভার্সন আছে, এরকম তো বিভিন্ন রকম অ্যাপ এক্সিস্ট করে, তাই না? জি ভাই। হ্যালো, হ্যাঁ। এখন দেখাচ্ছে যে আমি যদি আমার ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড একসাথে রাখি, তো দেখা যাবে যে আমার মোবাইল অ্যাপের জন্য একটা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড একসাথে বানানো লাগতেছে। কম্পিউটারের যে ডেস্কটপ ভার্সন অর্থাৎ ব্রাউজার ভার্সন, ওইটার জন্য আমার হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একসাথে করে একটা সফটওয়্যার বানানো লাগতেছে। কিন্তু ব্যাক এন্ডটা তো সেম, মানে যে ডাটাবেসটা অর্থাৎ দেখা যাচ্ছে যে যে ডাটাগুলো আমি ইউজ করতেছি এই ডাটাগুলো তো সেম, মানে ব্যাক এন্ড সেকশনটা তো সেম। দেখা যাচ্ছে যে সে একটা ডাটাবেস থাকতেছে যেখানে দেখা যাচ্ছে যে সাপোজ যদি আমি বলি যে একটা লাইব্রেরির অ্যাপ্লিকেশন আমরা বানাচ্ছি যেটার মোবাইল এবং ডেস্কটপ ভার্সন থাকবে। তো খুব একটা জিনিস হচ্ছে যে আমার লাইব্রেরিতে কি কি বুক অ্যাভেলেবেল আছে, তো এটা আমার ডাটাবেসে সেভ করে লেখা লাগতেছে। এখন আমি দুইটা যদি আলাদা বানাই, টোটালি আলাদা অ্যাপ্লিকেশন বানাই, তখন দেখা যাবে কি আমার মোবাইল অ্যাপের জন্য একটা ডাটাবেস বানানো লাগতেছে যেখানে সবগুলা বই কি কি বই আছে এটা থাকতেছে, আবার হচ্ছে যে ডেস্কটপ অ্যাপের জন্য একটা ডাটাবেস বানাচ্ছি যেখানে আমার কি কি বই আছে সেটা থাকতেছে, তাই না? এরকম দুইটা করে আলাদা বানানো হচ্ছে। কিন্তু আমার আসলে দরকার কি যে আমার লাইব্রেরিতে কি কি বই অ্যাভেলেবেল আছে, এই জিনিসটা তো দুই টাইপের ভিতর কমন হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা তো একটা ব্যাক এন্ডে থাকতেছে। সো আমি যদি একটা এপিআই বানাই ফেলাই, অর্থাৎ কোন একটা ইন্ড পয়েন্ট যেটাকে কল দিলে সে হচ্ছে আমার লাইব্রেরিতে টোটাল কি কি বুকস অ্যাভেলেবেল আছে এই লিস্টটা আমাকে দিয়ে দিচ্ছে। সো এইটা যদি আমি আলাদা বানাই ফেলাই, আমি যখন ডেস্কটপ বা ব্রাউজার ভার্সন বানাবো, আমি জাস্ট ওই এপিআইটাকে কল দিলে আমার কাছে কি কি বই অ্যাভেলেবেল আছে এটা আমি পেয়ে যাচ্ছি। আবার আবার ওই মোবাইল অ্যাপ থেকে ওই সেম এপিআইটাকে কল দিলে আমার লাইব্রেরিতে কি কি বুক অ্যাভেলেবেল আছে আমি পেয়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যে কাজটা দুইবার করা লাগতো ওই কাজটা আমার একবার করলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ব্যাকএন্ড বানাইলেই হয়ে যাচ্ছে। সরি, রিডান্ডেন্সি কমতেছে এই ক্ষেত্রে। হ্যাঁ, ডিপেন্ডেন্সি কমতেছে, মানে দেখা যেত যে আমি মোবাইলের জন্য একটা ফ্রন্ট এন্ড অ্যাপ বানাচ্ছি, ডেস্কটপের জন্য একটা ফ্রন্ট এন্ড বানাচ্ছি, আর একটা জেনারেল ব্যাক এন্ড বানাচ্ছি যেটা আসলে মোবাইল অ্যাপ বা ডেস্কটপ ভার্সন দুজনের জন্যই কাজ করে। সো এটা কি করে, সে এপিআই থ্রুতে কাজ করে। তো যদি আমি এখানে এপিআই ইউজ না করে সরাসরি ডাটাবেস কল করতাম বা একটা অ্যাপই বানাইতাম, তাহলে দেখা যেত যে এই ব্যাকএন্ডের যে কাজগুলো অর্থাৎ যে কাজগুলো কমন সেইগুলোর জন্য হচ্ছে যে ডাটা ইনফরমেশন গুলো আর কি, সেইগুলোর জন্য আমার দুইটা ব্যাকএন্ড বানানো লাগতো। তো দেখা যাচ্ছে যে আমার কমন কাজগুলোকে আমি হচ্ছে একটা ব্যাকএন্ড বানাচ্ছি এবং সেখানে একটা এপিআই দিচ্ছি, যে এপিআইটা দিয়ে আমি আসলে কমন কাজগুলো একটা জায়গায় করে ফেলতে পারতেছি। এটা হচ্ছে এপিআই হচ্ছে যে সব থেকে বড় একটা ইউজ আর কি। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই, বুঝছি, থ্যাংক ইউ ভাই। মানে জিনিসটা হচ্ছে কি, আমার দেখা যাচ্ছে লাইব্রেরির জন্য এরকম যখন আমি একটা অ্যাপ বানাচ্ছি, আমার লাইব্রেরিতে কি কি বুক আছে এই জিনিসটা তো অনেক জায়গায় বারবার ইউজ হচ্ছে না। এই জিনিসটা যে আমার লাইব্রেরির বুক লিস্ট, টোটাল বুক লিস্ট আমাকে দেওয়া হোক, এই কাজটা তো অনেক জায়গায় আমার লাগতেছে এই বইয়ের লিস্টটা। তো আমি যদি সরি, হ্যালো, জি ভাই। হ্যাঁ, তো এই বুক লিস্টটা তো আমার বিভিন্ন জায়গা থেকে ইউজ করা লাগতেছে। তো দেখা যেত যে আমি একটা যদি এপিআই বানাই ফেলি, তখন দেখা যাবে যে আমার যেখানে ওটা ইউজ হচ্ছে আমি শুধু ওই এপিআইটাকে কল দিলেই হচ্ছে, অর্থাৎ সব জায়গায় আমার হচ্ছে ওই জিনিসটা ইমপ্লিমেন্টেশন না করে আমি একটা এপিআই বানাইলাম, ওই এপিআইটাকে কল দিলে আমি হচ্ছে জাস্ট বইয়ের লিস্টটা পেয়ে যাচ্ছি।
সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোড অনেক রিডান্ডেন্সি কমায় ফেলতেছে আর কি। ভাই আর একটা প্রশ্ন ছিল আমার। ছিল হ্যাঁ, হ্যালো হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। ভাইয়া, এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে ব্যাপারটা আসলে, যেমন জিক্স ফর জিক্স আছে, কোডশেফ আছে, মানে এই ধরনের ওয়েবসাইট গুলোতে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করার পর কতটুকু ফ্যাসিলিটি পাইতে পারি? আর একটা যে সাইট আছে আপনার হচ্ছে, যেটা বলা হয় যে সোশ্যাল নেটওয়ার্ক অফ প্রফেশনালস, সো এই সাইটটা থেকে আমি কতটুকু ফ্যাসিলিটি পাইতে পারি কোম্পানি থেকে হায়ার হওয়ার জন্য? আসলে কোম্পানির হায়ারের ব্যাপারটা টোটালি কোম্পানির কালচারের উপর ডিপেন্ড করে। লাইক এটা হচ্ছে যে আসলে প্রত্যেকটা কোম্পানির রিকোয়ারমেন্ট ডিফারেন্ট, যেটাই যত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক আর যেটাই হোক, বা প্রত্যেকটা কোম্পানির কালচার ডিফারেন্ট। সো কোনো একটা কোম্পানি কোনো একটা স্পেশাল সিনারিও লাইক করে বা কোনো একটা স্পেশাল স্কিল লাইক করে। দেখা যায় যে কিছু কোম্পানি তারা কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে খুব প্রিফার করে। সো দেখা যাচ্ছে সেই কোম্পানিতে আমি কোনো কিছুই দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্টে যায় না, বাট আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং খুব ভালো, তারা আমাকে হায়ার করে ফেলতেছে। আবার কিছু কোম্পানি আছে দেখা যাচ্ছে তারা কম্পিটিটিভ প্রোগ্রামিং না, দেখা যাচ্ছে যে তারা জাভাতে কাজ করে। সো আপনি কতটুকু জাভা ভালো পারেন এটার উপর বেস করে তারা আপনি জাজ করতেছে। সো আসলে এক একটা কোম্পানির জাজমেন্টটা এক এক রকম। তবে হ্যাঁ, যদি আমি সব জায়ান্ট কোম্পানির কথা বলি, লাইক গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন, এরা সবসময় আসলে এই কোডিং ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে এটা থেকেই এই কম্পিটিটিভ প্রোগ্রামিং অর্থাৎ ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের নলেজটাকে বেশি প্রেফার করে। সো এই মিডিয়াগুলোতে যে প্রবলেম সলভ করলে আপনি জব সাথে সাথে পেয়ে যাবেন বা পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই, বাট এগুলো আপনাকে জব পাইতে হেল্প করবে। লাইক আর কোম্পানি যতটাই প্রেফার করুক না কেন, মেন ফ্যাক্টরটা দ্বারা গিয়ে হচ্ছে ইন্টারভিউতে। লাইক হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে গিগস ফর গিগসে সবকিছু আপনার কমপ্লিট করা আছে বা কোডশেপে আপনি অনেক ভালো কোড করতেছেন। এখন আপনি ইন্টারভিউ এটা দেখে তারা আপনাকে ইন্টারভিউর জন্য কল করতে পারে, বাট এটা দেখে আপনাকে কখনোই জব দিবে না। এটা দেখে যে হ্যাঁ আপনার কোডশেপে পারফরমেন্স ভালো, তাইলে হচ্ছে যে আপনাকে অবশ্যই ইন্টারভিউ সুযোগ দেওয়া যায়। এখন দেখা যাচ্ছে আপনার থেকে পারফরমেন্স খারাপ কেউ যদি ইন্টারভিউতে ভালো করে ফেলে, দেখা যাবে যে সে হায়ার্ড হচ্ছে, আপনি হায়ার্ড হচ্ছেন না। মেনটা আসলে ইন্টারভিউর উপর ডিপেন্ড করে। এই ধরনের সোশ্যাল মিডিয়া বা এই ধরনের কোড ফোর্সেস বা কোডশেপ, এই প্রোফাইল গুলো আসলে ইন্টারভিউ কল পাইতে সাহায্য করে। লাইক আপনার প্রোফাইলটাকে ভারী করবে যে ঠিক আছে, আমার তো হচ্ছে যে 100 জন এমপ্লয়ি হচ্ছে এখানে অ্যাপ্লাই করছে ইন্টারভিউর জন্য, 100 জনের তো ইন্টারভিউ নেওয়া সম্ভব না, আমরা 10 জনকে চুজ করব ফার্স্ট অফ অল ইন্টারভিউ নেওয়ার জন্য। তো দেখা যাচ্ছে যে ওই 10 জনের ভিতরে আপনার থাকার জন্য এই ধরনের প্রোফাইল গুলো হচ্ছে ম্যাটার করে। আর একটা জিনিস হচ্ছে হ্যাঁ, আপনি যখন সেম টাইপেরই সিমিলার প্রবলেমই আপনার থাকবে, সো আপনি যখন কোডশেপে ভালো করবেন তখন খুব বেশি পসিবল থাকবে যে আপনি ইন্টারভিউতেও ভালো করবেন। এটাই আর কি। Okay, students, I would like to request you all to ask question after Mr. Shumit complete his presentation. আর ভাইয়া আরেকটা জিনিস, আমি মিস্টার আব্দুল ওয়ারেস, আমি রিকোয়েস্ট করব আমরা মিস্টার সুমিতকে কমপ্লিট করতে দেই ওনার প্রেজেন্টেশন, তারপর আমরা কোশ্চেন করি, বিকজ আই থিংক হি হ্যাজ সেভারাল থিংস টু ডিসকাস। আপনারা যদি এখানেই কোশ্চেন করেন, ওনার যে টার্গেটটা আছে আমাদের সাথে শেয়ার করার, সেটা উনি শেয়ার করতে পারবেন না। পসিবলি আপনাদের অনেকের কোশ্চেন আনসার গুলি আপনি ওনার প্রেজেন্টেশন থেকে পেয়ে যাবেন। ঠিক আছে? সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলি নোট ডাউন করে রাখেন। পরবর্তীতে আপনারা যখন মিস্টার সুমিতের কোয়েশ্চেন আনসার সেশন আসবে তখন আপনার কোয়েশ্চেন গুলি জিজ্ঞাসা করবেন। ঠিক আছে? আদারওয়াইজ যেহেতু এটা টাইম কনস্ট্রেইন একটা সেশন, আপনারা আসলে দেখা যাবে যে উনার যে টার্গেট আমাদের সাথে শেয়ার করার, এই জিনিসটাই পরে শেয়ার করা হবে না ওনার। So আমি মিস্টার সুমিতকে রিকোয়েস্ট করব প্লিজ কন্টিনিউ উইথ ইউর প্রেজেন্টেশন।
স্টুডেন্টরা পরে আপনাকে তাদের যে কোয়েরিগুলি আছে কোয়েরিগুলি জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। সো আমি আসলে ক্লাউড নিয়ে কথা বলতেছিলাম। সো ক্লাউড নিয়ে আর খুব বেশি একটা কথা বলবো না, দু একটা কথা বলতে চাই, যেটা যে ক্লাউডে আসলে এখন কি কি টাইপের সার্ভিস আমরা পাইতে পারি। যদি এগুলোর ভিতর কথা বলি, দেখা যাবে যে গুগল ক্লাউডের ভিতরে এখন অ্যাপ সার্ভিসেস আছে, বিগকোয়েরি, তারপর হচ্ছে যে আরো যেরকম ডাটাবেস সম্পর্কে যদি একটু আমি বলতে চাই, যে আমরা বিভিন্ন রকম ডাটাবেস ইউজ করি, মাই এসকিউএল বা হচ্ছে এসকিউএল এর জন্য, বা হচ্ছে এখন একটা খুব বেশি পপুলার নো এসকিউএল ডাটাবেস। সো সার্ভার দেখা যাচ্ছে যে গুগলের হচ্ছে ক্লাউড স্পেনার একটা হচ্ছে সার্ভিস আছে গুগল ক্লাউডের, যেটা আসলে হচ্ছে একটা এসকিউএল ডাটাবেস, এবং এখানে আমার কখনো স্কেলিং বা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা লাগে না। সো এইটা নিয়ে হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে আমার একটা অ্যাপ, আমি একটা ডাটাবেস দরকার, আমি হচ্ছে জাস্ট গুগল ক্লাউড স্পিনারে যদি হচ্ছে আমার টেবিল বা স্কেমা গুলো কেমন হবে এটা জাস্ট ডিফাইন করে দেই, এরপরে সেখানে স্কেলিং বা যে অটোমেটিক ব্যাপারগুলো আছে এগুলো সবকিছুই গুগল ক্লাউড করে নিচ্ছে। তো এর আগে রিসেন্টলি একটা কোশ্চেন পেয়েছিলাম, যেটা যে ছিল এপিআই নিয়ে। সো এইখানে মেবি আমার প্রেজেন্টেশনটা চালু আছে, সবাই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ। সো এখানে দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস দেখাচ্ছি, গুগল ক্লাউড ইনপুট আর্কিটেকচার। দেখা যাচ্ছে যে আমার আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি যে আমার গুগল অ্যাপ ইঞ্জিন, যেখানে হচ্ছে আসলে এপিআই ব্যাকএন্ড আছে, এবং হচ্ছে গুগল ক্লাউড ইনপয়েন্টস, আমরা হচ্ছে একটা ক্লাউড ইনপয়েন্ট ইউজ করতেছি। এরপর এই একই ইনপয়েন্টের সাথেই আমার হচ্ছে ক্রোম ব্রাউজার, আমার হচ্ছে অ্যান্ড্রয়েড এবং হচ্ছে আইওএস কমিউনিকেট করতেছে। তো এই যে দেখা যাচ্ছে যে এই গুগল ক্লাউড ইনপয়েন্টটা কি করতেছে, গুগল ক্লাউড ইনপয়েন্টটা কিছু এপিআই আমাকে হচ্ছে এক্সপোজ করতেছে, এবং সেম এপিআইটাই ইউজ করে আমার হচ্ছে এই তিন টাইপের অ্যাপ, দেখা যাচ্ছে যে ব্রাউজারের যে অ্যাপটা, অ্যান্ড্রয়েডের যে অ্যাপটা, বা হচ্ছে আইওএস এর যে অ্যাপটা, এরা কাজ করতেছে। সো এই ইনপয়েন্টটা যে সবসময় এপিআই হবে এমনও কথা নেই, এটা আরপিসি হইতে পারে বা গ্রাফকুয়েল হইতে পারে। তো জেনারেলি হচ্ছে এপিআই এখন পর্যন্ত মোস্ট পপুলার, বাট আসলে যদি আমি বলতে চাই, গুগল বা ফেসবুক এখন আসলে এপিআই থেকে তারা গ্রাফকুয়েল নামে একটা নতুন টেকনোলজি আসতেছে, যেটা আসলে এপিআই এর মতো সিমিলার কাজ করে, তারা গ্রাফকুয়েলে মুভ করতেছে। সো দেখা যায় যে একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে সেম ব্যাকএন্ড রেখে, অর্থাৎ আইওএস বা অ্যান্ড্রয়েড বা জাভাস্ক্রিপ্টের জন্য মাল্টিপল ব্যাকএন্ড তৈরি না করে, তারা হচ্ছে বিভিন্ন রকম এপিআই এক্সপোজ করে, এবং এই এপিআই গুলো কল করে আসলে বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ফ্রন্ট এন্ড যে সার্ভার গুলো আছে তারা কাজ করতে পারে। সো আই থিঙ্ক এটা হয়তো অনেকের কাছে এখনো ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডের ধারণাটা পুরোপুরি ক্লিয়ার না, জন্য হয়তো একটু কনফিউশন লাগতেছে। বাট আই থিঙ্ক এটা যখন সফটওয়্যার লাইক কোন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হবে, তখন করলে এই জিনিসগুলো সম্পর্কে আসলে আরো ক্লিয়ার ধারণা চলে আসবে। সো আমি আর ক্লাউড নিয়ে বা টেকনোলজি গুলো নিয়ে কোনো খুব বেশি কথা বলবো না। এখন আমি আসলে চলে যেতে চাই যে আসলে জার্নি টু দা গুগল, লাইক কিভাবে গুগলের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, বা এখানে ইন্টারভিউর প্রসেসটা কি, বা এখানে গুগল তার এমপ্লয়ীদের থেকে কি এক্সপেক্ট করে, এই জিনিসগুলো নিয়ে আমি হচ্ছে একটু ডিসকাস করতে চাই। সো ফার্স্ট অফ অল আমি আসলে বলতে চাই যে ইন্টারভিউ প্রসেসটা কি। সো গুগলে আসলে আমি দুইটা বলতে চাই, যে গুগলে ইঞ্জিনিয়ারিং এর কিছু লেভেল থাকে, লাইক সফটওয়্যার ইন্টার্ন থাকে, ফ্রেশ গ্রাজুয়েট থাকে, তারপর হচ্ছে সিনিয়র পজিশন থাকে। তো যারা সফটওয়্যার ইন্টার্ন থাকে তাদেরকে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 2 বলা হয়, এবং যারা ফ্রেশ গ্রাজুয়েট এদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 3 বলা হয়, এবং এর পরবর্তীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 4, 5, 6 এরকম বিভিন্ন রকম লেভেল থাকে। তো আমি মেইনলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 3 এর হায়ারিং প্রসেসটা নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আসলে গুগলে দুইভাবে ইন্টারভিউ কল পাওয়া যেতে পারে। এক হচ্ছে গুগলের যারা রিক্রুটার থাকে তারা অলওয়েজ লিঙ্কডইন বা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে ইঞ্জিনিয়ার খুঁজতে থাকে, যারা, এবং তাদের যদি কাউকে মনে হয় যে দিস ইঞ্জিনিয়ার ইজ ক্যাপাবল, ওরাই তাকে নক করে।
আর যদি কেউ নিজে অ্যাপ্লাই করতে পারে অথবা কারো রেফারেন্স নিয়ে গুগলে অ্যাপ্লাই করতে পারে। তো যাই হোক মেন কথা হচ্ছে যে অ্যাপ্লাই করার কিভাবে সেই গুগলে ইন্টারভিউতে অ্যাপ্লাই করতেছে বা ইন্টারভিউ পাচ্ছে এটা বড় কথা না, কারণ হচ্ছে ইন্টারভিউ পাওয়াটাই মেন কথা। ইন্টারভিউ পাওয়ার পরে কিভাবে ইন্টারভিউটা পাইছে এটা আর ম্যাটার করে না, ইন্টারভিউর পারফরমেন্সটাই মেন। তো যখন দেখা যায় যে রিক্রুটার বা হচ্ছে এরকম কারোর সাথে কন্ট্যাক্ট হয়, তখন সাধারণত দেখা যাচ্ছে যে প্রথমে যে ইন্টারভিউটা হয় এটাকে আসলে বলা যেতে পারে রিক্রুটার কল বা সেলফ অ্যাসেসমেন্ট টাইপের একটা ইন্টারভিউ হয়, যেখানে আসলে দেখা যায় রিক্রুটারের সাথে কিছু কথাবার্তা বলা লাগতে পারে। রিক্রুটার সাধারণত তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে জিজ্ঞাসা করে, দেন হচ্ছে সে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারে বা ডাটা এরকম কি কি এক্সপিরিয়েন্স তার আছে, টোটাল আসলে এডুকেশনাল থেকে শুরু করে সবকিছু নিয়ে। এখানে আসলে কোশ্চেন বলতে আসলে এখানে সে কোনো টেকনিক্যাল কোনো কিছু জিজ্ঞাসা করে না, সে জাস্ট তার ক্যারিয়ার এখন পর্যন্ত কি কি করছে এবং তার কি কি করার ইচ্ছা আছে এই টাইপের একটা কমন ডিসকাশন চলে রিক্রুটারের সাথে। এটাকে বলা হয় রিক্রুটার কল। অনেকের ক্ষেত্রে রিক্রুটার কল হয়, আবার অনেক সময় এটা সেলফ একটা অ্যাসেসমেন্ট হয়, অর্থাৎ একটা অনলাইনে তারা একটা লিঙ্ক পাঠায় যে এখানে ঢুকে কিছু কুইজের অ্যান্সার দিতে হয়, এরকম কোন একটা অ্যাসেসমেন্ট হয়। তো এই অ্যাসেসমেন্টটা পাস করার পরে যেটা হয়, এরপরে মেনলি ইন্টারভিউ প্রসেসটা শুরু হয়। ফার্স্ট ইন্টারভিউ যে প্রসেস এটাকে বলা হয় ফোন ইন্টারভিউ। এটা আসলে ফোন ইন্টারভিউ নাম হইলেও এটা সাধারণত আসলে রিমোটলি হয় জন্য এটাকে ফোন ইন্টারভিউ বলা হয়। ইন্টারভিউটা জেনারেলি গুগলের ক্ষেত্রে গুগল হ্যাং আউটে হয় বা গুগল মিটে অ্যারেঞ্জ করা হয়। এটার জন্য আসলে টাইম থাকে 1 ঘন্টা, যেটার ভিতরে আসলে 40 মিনিটস থাকে প্রবলেম সলভিং এর জন্য আর 20 মিনিটস থাকে জেনারেল ডিসকাশন বা কোশ্চেন অ্যান্সারিং। অর্থাৎ 20 মিনিটসে রিক্রুটার আপনাকে যে কোনো টেকনোলজি বা কোনো ল্যাঙ্গুয়েজ বা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম বা যে কোনো রিলেটেড যে কোনো কিছু নিয়ে কোশ্চেন করতে পারে, এবং 40 মিনিটস টাইম সে আপনাকে দিবে একটা বা 2টা প্রবলেম সলভ করার জন্য। এটা প্রবলেম ডিফিকাল্টির উপর ডিবেট করতে থাকতে পারে। সো এই 1 আওয়ারের ফোন ইন্টারভিউ যদি আপনি পাস করেন, তারপরে আপনার যে প্রসেসটা শুরু হবে সেটাকে বলা হয় ফোন ইন্টারভিউ। ফোন ইন্টারভিউ ওয়ান সাইড ইন্টারভিউ। ওয়ান সাইড ইন্টারভিউতে সাধারণত 5টা ইন্টারভিউ থাকে টোটাল, এবং 5টা ইন্টারভিউ পর হয় এবং টোটাল ইন্টারভিউ টাইম থাকে 5 ঘন্টা। এর মাঝখানে হয়তো আপনি একটা লাঞ্চ ব্রেক বা এরকম 1 ঘন্টা একটা ব্রেক পাবেন। সো এই লেভেল 3 ইঞ্জিনিয়ারদের জন্য এই 5টা ইন্টারভিউ 4টাই থাকে কোডিং ইন্টারভিউ। অর্থাৎ ফোন ইন্টারভিউতে যেরকম 40 মিনিটের একটা কোডিং ছিল এবং 20 মিনিট কোশ্চেন অ্যান্সার সেশন ছিল, সেরকম 4টা সিমিলার ইন্টারভিউ হয়, যেখানে আসলে এরকম 1টা বা 2টা করে প্রবলেম সলভ করতে দেয়। এরকম 4টা ইন্টারভিউ থাকে, এবং লাস্টে একটা যে ইন্টারভিউটা থাকে এটাকে বলা হয় গুগলিনেস এন্ড বিহেভিয়ারাল। তো এইখানে কিছু দেখা যাচ্ছে ট্রিকি কোশ্চেন বা হচ্ছে অফিস এনভায়রনমেন্ট বা আপনি কেন গুগলে কাজ করতে চান বা এই ধরনের কিছু গুগলিনেস কোশ্চেন ওরা করে। এই ইন্টারভিউটা আসলে খুবই র্যান্ডম, লাইক কেউ আপনি কোনো জানেন না, যা মানে আপনার ইউ হ্যাভ নো আইডিয়া যে আপনাকে কি কোশ্চেন করা হবে। তারা যে কোনো পাজেল দিতে পারে বা যে কোনো অফিস কালচার নিয়ে যে কোনো কোশ্চেন করতে পারে। সো এই রাউন্ডটাকে বলা হয় গুগলিনেস। সো ওয়ান সাইডে এরকম 4টা কোডিং ইন্টারভিউ এবং একটা বিহেভিয়ারাল এন্ড গুগলিনেস ইন্টারভিউ থাকে। কিন্তু যারা একটু সিনিয়র তাদের জন্য দেখা যায় যে কোডিং ইন্টারভিউ, অর্থাৎ লেভেল 4 বা লেভেল 5 ইঞ্জিনিয়ার হিসেবে যারা অ্যাপ্লাই করে তাদের জন্য দেখা যাচ্ছে 2টা বা 3টা কোডিং ইন্টারভিউ থাকে, একটা সিস্টেম ডিজাইন ইন্টারভিউ বা অন্য কোনো ইন্টারভিউ থাকে। তো লেভেল 3 ইঞ্জিনিয়ার যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের জন্য 4টা কোডিং ইন্টারভিউ থাকে। তো এই ওয়ান সাইড থেকে যদি কেউ রিজেক্টেড হয়ে যায় দেন তো তাকে একটা রিজেকশন পাঠিয়ে দেওয়া হয়। বাট ওয়ান সাইডে যদি সে একটা মিনিমাম স্কোর পায় তাহলে তাকে হায়ারিং কমিটিতে পাঠানো হয়। তো এই হায়ারিং কমিটিটাই আসলে মেন অ্যাপ্রুভ পাওয়ার জন্য। তো হায়ারিং কমিটিতে পাঠানোর পরে হায়ারিং কমিটিতে আসলে তার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু, তার ইন্টারভিউ পারফরমেন্স, এইগুলা সবকিছু নিয়ে হায়ারিং কমিটিতে একটা প্যাকেজ পাঠানো হয়, এবং হায়ারিং কমিটি তার সব হিস্টোরি দেখে একটা ডিসিশনে আসতে চায় যে তাকে আমরা হায়ার করতে পারি কি পারি না। তো হায়ারিং কমিটি ইনিশিয়ালি একটা অ্যাপ্রুভ দেয় যদি তার ইন্টারভিউ পারফরমেন্স এবং ব্যাকগ্রাউন্ড সবকিছু ভালো থাকে, তাহলে তাকে একটা ইনিশিয়াল অ্যাপ্রুভ দেয়। ইনিশিয়ালি অ্যাপ্রুভ দেওয়ার পরে তাকে একটা টিম পাইতে হয় এরপরে। অর্থাৎ সে কোনো একটা পজিশনে অ্যাপ্লাই করছিল, যেরকম দেখা যাচ্ছে
ওয়ার্সোতেই ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর কোন একটা সফটওয়্যার মানে পজিশনে অ্যাপ্লাই করছিল, তখন ওই যে টিমগুলোতে সে অ্যাপ্লাই করছিল ওই টিমের ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের সাথে তার একটা ইন্টারভিউ হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে যদি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার তার সাথে তার ইন্টারভিউ নিয়ে বা তার সাথে কথা বলে যদি তাকে হায়ার করতে চায়, তখন ওই ইঞ্জিনিয়ারিং ম্যানেজার তার জন্য একটা রিকমেন্ডেশন লেখে এবং এটা হায়ারিং কমিটির কাছে যায়, এবং এই রিকমেন্ডেশন অর্থাৎ এই টিম পাওয়ার পরেই হায়ারিং কমিটি তাকে ফাইনাল অ্যাপ্রুভাল দেয় এবং এরপরে ভিপি অ্যাপ্রুভাল দেওয়া হয়, এরপরে তাকে জব অফার দেওয়া হয়। সো অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনি কোনো একটা পজিশনে অ্যাপ্লাই করছেন বা কোনো একটা টিমে অ্যাপ্লাই করছেন, ওই টিম ম্যানেজার আপনাকে চুজ করে নাই, বাট অন্য কোনো একজন টিম ম্যানেজারের সাথে হচ্ছে আপনার কথা হয়েছে এবং যে আপনাকে হায়ার করতে চাইছে, তখন দেখা যাচ্ছে যে আপনি আসলে যে পজিশনে অ্যাপ্লাই করছিলেন ওই পজিশনে জয়েন না করে অন্য কোনো একটা টিমে জয়েন করতেছেন, বা হচ্ছে যে আপনি যে টিমে অ্যাপ্লাই করছিলেন দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে আপনার ইন্টারভিউ প্রসেস শেষ হইতে হইতে ওই টিমের পজিশন আর ওপেনিং নাই, তখন দেখা যাচ্ছে যে অন্য কোনো টিম ম্যানেজার যেসব টিমগুলোতে ওপেনিং আছে তারা আপনার সাথে কথা বলতেছে, কথা বলে হচ্ছে আপনাকে চুজ করতেছে, চুজ করার পরে হায়ারিং কমিটি আপনাকে ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। সো এটা আসলে খুবই কমন একটা ঘটনা আর কি। তো এটা ছিল মোটামুটি ইন্টারভিউ প্রসেসটা, অর্থাৎ কিভাবে ইন্টারভিউটা হয়। তো আমি যখন অ্যাপ্লাই করছিলাম, একটা জিনিস বলে রাখি, ওয়ান সাইড ইন্টারভিউটা জেনারেলি কোনো একটা গুগল অফিসে হয়। দেখা যায় যে মোস্ট অফ দ্য বাংলাদেশিদের জন্য ওয়ান সাইড ইন্টারভিউটা ব্যাঙ্গালোর, সিঙ্গাপুর বা ইউকে তে নেওয়া হয়। কিন্তু এখন যেহেতু কোভিড সিচুয়েশন চলতেছে, এখন আসলে এই ওয়ান সাইড ইন্টারভিউটাও রিমোটলি হয়, এবং আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন আসলে আমার ওয়ান সাইড ইন্টারভিউটাও রিমোট হয়েছিল, কারণ তখন ভিসা প্রসেসিং এর কিছু ইস্যু হচ্ছিল, যার কারণে আমি ওদের কোনো অফিসে ফিজিক্যাল ইন্টারভিউ না দিয়ে আমিও হচ্ছে রিমোটলি হচ্ছে ওয়ান সাইড ইন্টারভিউ দেই। সো আমাকেও হচ্ছে যে 4টা কোডিং ইন্টারভিউ এবং একটা বিহেভিয়ারাল ইন্টারভিউ এবং একটা ফোন ইন্টারভিউ এবং পরবর্তীতে একটা টিম ম্যানেজারের সাথে ইন্টারভিউ দিয়ে লাগছিল। তো মোটামুটি এই সবগুলো ইন্টারভিউ পাস করতে পারলে তখন হচ্ছে আপনি ফাইনালি অফারটা পাবেন আর কি। তো এটা নিয়ে যদি এখন কারো কোনো কোশ্চেন থাকে হয়তো আমরা সেই কোশ্চেন অ্যান্সারিং সেশনে যাইতে পারি। হ্যালো হ্যালো Yes, Mr. Sumit, we can hear you. আপনারা যদি এখন কেউ কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চান ইন্টারভিউ সেশন রিলেটেড, মিস্টার সুমিত ইজ রেডি টু আনসার, প্লিজ। ভাই আপনি ইন্টারভিউ প্রিপারেশনের জার্নিটা যদি বলতেন। ওকে, আসলে ইন্টারভিউ প্রিপারেশনের যেটা, হ্যাঁ ইন্টারভিউ প্রিপারেশনের ব্যাপারটা একটু বলে নেই। প্রথমে বলে রাখছি যে এখানে যারা ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে অ্যাপ্লাই করবে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আসলে প্রবলেম সলভিং অর্থাৎ যে কগনিটিভ স্কিল। যারা সিনিয়র হিসেবে জয়েন করে তাদের ক্ষেত্রে একটু এটা আস্তে আস্তে শিথিল হইতে থাকে, কিন্তু যারা ফ্রেশ গ্রাজুয়েট এদের জন্য ফ্রেশ গ্রাজুয়েট এবং ইন্টার্ন হিসেবে অ্যাপ্লাই করতে চাই তাদের জন্য আসলে প্রবলেম সলভিং এর কোনো বিকল্পই নাই। সো এই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে এটার খুব একটা ভালো রিলেশন আছে, যে লাইক আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং যখন করি তখন যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম গুলো শিখি বা ওই রিলেটেড প্রবলেম সলভ গুলো করি, আসলে এই টাইপেরই প্রবলেম থাকে, বাট নট এক্স্যাক্টলি হুবহু এই টাইপের, বাট সিমিলার আইডিয়া বা সিমিলার টাইপেরই কোশ্চেন গুলাই ঘুরে ফিরে এখানে থাকে। সো যদি কেউ আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যায়, বাট জিনিসটা এরকম না যে আমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং কখনোই না করি মানে এরকম না যে আমি হচ্ছে গুগল বা ফেসবুকের ইন্টারভিউ পাস করতে পারবো না। এখানে মেনটা হচ্ছে যে তারা ইন্টারভিউতে যে প্রবলেমগুলো দিচ্ছে এটাই সলভ করতে পারা। তো যদি কারো কম্পিটিটিভ প্রোগ্রামিং স্কিল থাকে তাহলে জিনিসটা একটু সুবিধা হয়। তো মেইনলি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে যদিও এই ধরনের প্রবলেম সলভিং এর একটু ডিফারেন্স আছে, আমরা কোড ফোর্সেস বা ইউভিএ বা কোড শেপে যে ধরনের প্রবলেম সলভ করি এইগুলোর সাথে দেখা যাবে যে লিড ইন্টারভিউর জন্য যে কোশ্চেন গুলো আসলে পাওয়া যায়, এটা যদি আমরা লিড কোড বা হচ্ছে ইন্টারভিউ বিট নামে দুটো ওয়েবসাইট আছে যেখানে আসলে প্রচুর পরিমাণে ইন্টারভিউর কোশ্চেন পাওয়া যায়, যে গুগল বা ফেসবুক বা অ্যামাজনে আসলে বা এরকম আরো যে কোম্পানিগুলো আছে এরা কি টাইপের কোশ্চেন গুলা করে,
অর্থাৎ হচ্ছে আমরা যে যখন ইন্টারভিউতে কি টাইপের কোশ্চেন করা হয়েছে আর কি, এদের যে কোশ্চেন ব্যাংকগুলো এখানে থাকে। সো দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটগুলোতে যখন আমি প্রবলেম সলভ করব তখন আমি বুঝতে পারবো যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে এটা একটু ডিফারেন্ট, লাইক নট যে অনেক বেশি ডিফারেন্স, একটু প্রবলেমগুলো ডিফারেন্ট, প্রবলেমগুলো একটু রিয়েল লাইফের সাথে রিলেটেড থাকে। সো ইন্টারভিউ বিট এবং হচ্ছে লিড কোড, এই দুইটা জিনিস হচ্ছে বেস্ট আমি বলবো হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য। এবং গিগস ফর গিগস সেখানে অনেক রিসোর্স আছে এবং সেখানে অনেক প্রবলেম, যে ইন্টারভিউতে আসলে অনেক প্রবলেম নিয়ে খুব ভালো এক্সপ্লেনেশন আছে, যেটার জন্য গিগস ফর গিগসও খুব ভালো। সো মেনলি আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, আমার কম বেশি ভার্সিটিতে থাকতে তো প্রবলেম কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে ছিলাম। সো আমার আগে থেকেই ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদম গুলো সম্পর্কে ধারণা ছিল এবং এগুলো মোটামুটি জানতাম। সো এর পরবর্তীতে যখন ইন্টারভিউ প্রিপারেশন নেই আমি তখন ইন্টারভিউ বিট শুরু করি। সো প্রবলেমগুলো একটু কম্পিটিটিভ প্রোগ্রামিং এর থেকে ডিফারেন্ট, বাট আমার খুব বেশি প্রবলেম হয় নাই, কারণ যেহেতু আগে পরে আমার ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদম গুলো কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি, সবকিছু জানা ছিল, জাস্ট আমি ইন্টারভিউ বিটের প্রবলেমগুলো সলভ করছি। এবং আমি মোটামুটি ইন্টারভিউ বিটে যতগুলো প্রবলেম এক্সিস্টিং ছিল সবগুলো সলভ করছি, কারণ ইন্টারভিউ বিটে প্রবলেম সংখ্যা খুব একটা বেশি না। অন্যান্য লিড কোডে আসলে প্রচুর পরিমাণে প্রবলেম আছে, এবং যেখানে লিড কোডে এত প্রবলেম আছে যেটা আসলে কারো পক্ষে ফুলফিল সবগুলো সলভ করা সম্ভব না। সো আমি এই জন্য ইন্টারভিউ বিট চয়েস করি এবং ওইখান থেকে মোটামুটি ম্যাক্সিমাম প্রবলেম গুলো সলভ করে ফেলি। এবং এর পরবর্তীতে যখন আমি ইন্টারভিউ দিয়ে শুরু করি, আমি বাইরে মোটামুটি 3টা কোম্পানিতে ইন্টারভিউ দিছিলাম। তো যে কোম্পানিতে ইন্টারভিউ দিতাম ওই কোম্পানি রিলেটেড প্রবলেম সলভিং শুরু করি। লাইক আমার যেটা ছিল যে আমার আগে থেকে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম প্র্যাকটিস ছিল, এর পরবর্তীতে আমি ইন্টারভিউ বিটটা শেষ করছি এবং দেখা যাচ্ছে যে আমি একটা কোম্পানি ইন্টারভিউ দিয়েছিলাম, ব্লুমবার্গ। এটা ইউকে বেসড একটা কোম্পানি। তো আমি যখন ব্লুমবার্গে কনফার্ম হলো যে ইন্টারভিউ দিচ্ছি, তখন আমি কি করলাম, তখন হচ্ছে আমি লিড কোড থেকে ব্লুমবার্গের লিড কোডের থেকে বেছে বেছে যে ব্লুমবার্গের যত প্রবলেম আছে, অর্থাৎ যেই লিড কোডের যে প্রবলেমগুলো ব্লুমবার্গের থেকে নেওয়া, অর্থাৎ ব্লুমবার্গের কোনো না কোনো ইন্টারভিউতে সলভ আসছিল, সেই প্রবলেমগুলো সলভ করলাম, করে ব্লুমবার্গ ইন্টারভিউ দিলাম। পরবর্তীতে যখন গুগলে ইন্টারভিউ দেই তখন আমি সেম কাজ করলাম। ওকে, আমার তো হচ্ছে মোটামুটি একটা বেসিক প্র্যাকটিস আছে বা অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার গুলো আমি জানি, তাহলে এখন আমার সামনে গুগলের ইন্টারভিউ, আমি এখন কি করতে পারি? সো তখন আমি যেটা করা শুরু করলাম যে আমি গুগলের যত এক্সিস্টিং কোশ্চেন আমি লিড করে পাইলাম তখন সেইগুলো সলভ করা শুরু করলাম। তো কেউ যদি আসলে ইন্টারভিউর জন্য করতে চাই, তার জন্য ইন্টারভিউ বিট এবং লিড কোড এই দুইটাই বেস্ট। আরেকটা ব্যাপার যেটা থাকে যে মক ইন্টারভিউ দেওয়া। লাইক দেখা যাচ্ছে যে ইংলিশ স্পিকিং খুবই ইম্পর্টেন্স এই ক্ষেত্রে। আমি প্রবলেম সলভিং এ খুবই ভালো, আমি প্রবলেম দিলে সলভ করে ফেলতে পারতেছি, আমি সবকিছু জানি বুঝি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার যদি ইংলিশ লিসেনিং এবং স্পিকিং এ কোনো প্রবলেম থাকে তাহলে আমি আসলে ইন্টারভিউ পাস করতে পারবো না। কারণ আমার ইন্টারভিউয়ার অবশ্যই আমার সাথে ইংলিশে কমিউনিকেট করবে, আমাকে প্রথমে বুঝতে হবে যে ইন্টারভিউয়ার কি বলতেছে, এন্ড আমি কি বলতেছি এটাও ইন্টারভিউয়ার খুব ভালোভাবে বুঝতে হবে। সো দেখা যাচ্ছে যে আমি যত ভালো প্রবলেম সলভারিং হই না কেন, যদি আমি ইন্টারভিউয়ারকে ঠিকমতো বুঝাইতে না পারি এবং ইন্টারভিউয়ারের কথা বুঝতে না পারি, তো এই ক্ষেত্রে আমার কখনো ইন্টারভিউ পাস করা সম্ভব হবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমার ইংলিশ লিসেনিং এবং স্পিকিং ক্যাপাবিলিটি থাকবে, যেটা থ্রুতে আমি হচ্ছে ইন্টারভিউয়ের সাথে ঠিকমতো কমিউনিকেশন করতে পারবো। আর সো এটার জন্য হচ্ছে মক ইন্টারভিউ দিয়ে একটা বেস্ট প্র্যাকটিস। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কম্পিউটার নিলাম, কোড করলাম, কোড সাবমিট করলাম, অ্যাকসেপ্টেড হয়ে গেল, এটা করা। আর হচ্ছে আমি ইন্টারভিউ টাইমে বসে কোড করা, অর্থাৎ ইন্টারভিউ টাইমে একজন ইন্টারভিউ থাকে, তার সাথে আমার কথা বলতে হয়, কন্টিনিউয়াসলি কোড করতে হয়, সে কোনো একটা কোশ্চেন আস্ক করে, আমার ওটার রিপ্লাই দিতে হয়, তাকে বুঝাইতে হয়, তার কাছ থেকে আবার ফিডব্যাক নিতে হয়, সে কোনো একটা জিনিস ইনস্ট্রাকশন দেয় যে এটা এইভাবে না করে ওইভাবে করো, সেই ইনস্ট্রাকশনটা মেনে চলতে হয়। এই জিনিসটা আসলে একটু প্র্যাকটিস লাগে আমার মনে হয়। তো এটার জন্য হচ্ছে প্রাম্প নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আসলে এরকম মক ইন্টারভিউ দেওয়া যায়। লাইক
এরকম মক ইন্টারভিউ বা হচ্ছে কেউ ফ্রেন্ডের সাথে যারা ইন্টারভিউ দিতে চায়, দেখা যাচ্ছে যে এরকম 2-3 জন ফ্রেন্ড বা ভার্সিটি সিনিয়র জুনিয়র তারা নিজেরা মক ইন্টারভিউ প্র্যাকটিস করতে পারে। কারণ মক ইন্টারভিউ প্র্যাকটিস না করলে আসলে ইন্টারভিউতে জিনিসটা কমপ্লিট করা টাফ হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আসলে ইন্টারভিউর ক্ষেত্রে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যে জিনিসটা হয়তো আমরা অনেকেই ভুল করে থাকি, যে আমরা যখন কোড করতেছি তখন আসলে ভেরিয়েবল নেমিং বা কোনো কিছু নেমিং গুলা নিয়ে আর কি। তো দেখা যাচ্ছে আমি কোনো একটা ভেরিয়েবল লিখতেছি, একটা ভেরিয়েবলের নেম দিচ্ছি, আমি যদি এবিসি লিখে দিই এটা আসলে কিছুই মেইন করে না। আমার হচ্ছে যে কিছুক্ষণ পরে আমি ভুলে যাব যে এই ভেরিয়েবল এ লিখছিলাম, এটা কি জন্য লিখছিলাম। সো ভেরিয়েবলের নেমিং গুলাকে মিনিংফুল করার চেষ্টা করা, অর্থাৎ আমি একটা ভেরিয়েবল লিখতেছি এটা কি কাজে ইউজ হচ্ছে আর কি, সেইভাবে নামটা একটু ডিসক্রিপটিভ করা, লাইক যাতে হচ্ছে এটা ইন্টারভিউ টাইমেও যতটা ইম্পর্ট্যান্ট, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যখন ক্যারিয়ার শুরু করা হবে তখনও দেখা যাবে যে সফটওয়্যার কোম্পানিতে এই জিনিসগুলাই খুব স্ট্রিক্টলি ফলো করা হয়, যে ভেরিয়েবল নেমিং গুলা সবসময় খুবই ক্লিয়ার হওয়া উচিত। সো এটাই আমি মনে করি, এইভাবে প্রিপারেশন নিলেই আসলে হয়ে যাবে, যে কিছু মক ইন্টারভিউ প্র্যাকটিস করা, প্রবলেম সলভিং প্র্যাকটিস করা, এটাই। আর ইন্টারভিউতে যে খুব বেশি হার্ড প্রবলেম থাকে এরকম না, বাট যেটা থাকে যে ইন্টারভিউতে আনকমন প্রবলেম থাকে, সো এই ক্ষেত্রে নিজের থিঙ্কিং ক্যাপাসিটিটা বাড়ানো লাগে। আর হচ্ছে ইন্টারভিউ টাইমে সবারই একটা নার্ভাসনেস কাজ করে, সো মক ইন্টারভিউ দিয়ে বা ইন্টারভিউ এরকম দিয়ে বা হচ্ছে প্র্যাকটিস করে এই যাতে ইন্টারভিউ টাইমে নার্ভাসনেসটা কন্ট্রোল থাকে এবং ঠিক মতো পারফর্ম করা যায়, এটাই। এগুলো ফলো করলেই আই থিঙ্ক সবার পক্ষে ইন্টারভিউ ভালো করা সম্ভব হবে। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে যখন অনসাইটে যখন 5টা ইন্টারভিউ নেওয়া হয় তখন কি এটা একসাথে 5টা রেজাল্ট দেওয়া হয় নাকি একটা বাদ পড়লে বাকিগুলো দেওয়া যায় না? আসলে 5টা ইন্টারভিউ পাশাপাশি নেওয়া হয় এবং হচ্ছে রেজাল্টটা একটা করেই কখনো ইন্টারভিউয়ার মানে আপনার কাছে আসবে না। এই রেজাল্ট গুলো আসলে হায়ারিং কমিটিতে যাবে, অর্থাৎ 5 জন ইন্টারভিউ আলাদা আলাদা 5টা ফিডব্যাক লিখবে এবং 5টা ফিডব্যাকই আসলে হায়ারিং কমিটির কাছে যাবে। আর হচ্ছে ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমাদের প্রজেক্টটা কিরকম হতে হবে? মানে এটা কি ওয়েব বেসড প্রজেক্ট নাকি এটা আমাদের ডেস্কটপ সফটওয়্যার হতে হবে? এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই আসলে। তবে মানে অনেকের দেখা যায় যে প্রজেক্ট থাকেও না, সেক্ষেত্রেও তারা ইন্টারভিউতে কল পায়। আসলে এই ধরেন হচ্ছে প্রজেক্ট থাকা বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আপনি কোন একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ পার্টিসিপেট করছেন, এই জিনিসগুলো আসলে আপনার সিভি কে ভারী করতেছে, আপনার সিভি কে ভারী করতেছে, আপনার ইন্টারভিউ পাইতে সুবিধা করতেছে। নট লাইক যে আপনার একটা ওয়েব বেস প্রজেক্ট থাকতেই হবে বা আপনার একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন থাকতে হবে, এরকম কোনো ম্যান্ডেটরি রুলস নাই। দেখা যাচ্ছে যে অনেকের কম্পিটিটিভ প্রোগ্রামিং থাকে না, তার হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সে দেখা যাচ্ছে 3-4টা প্রজেক্ট আছে, একটা দুটো থিসিস আছে, তাকে কোম্পানি এইগুলো দেখেই তাকে চুজ করতেছে ইন্টারভিউর জন্য। আবার অনেকে দেখা যাচ্ছে যে তার কম্পিটিটিভ প্রোগ্রামিং স্কিল খুব ভালো, সেটা দেখে তাকে চুজ করতেছে। বা কারো দেখা যাচ্ছে যে কোন একটা ওপেন সোর্স কন্ট্রিবিউশন করছে, সেই স্কিলটা দেখে কোম্পানি তাকে ইন্টারভিউর জন্য প্রিফার করে ফেলছে। সো এরকম কোনো ভালো রুলস, এরকম কোনো এক্সাক্ট রুলস নাই যে এই টাইপের হচ্ছে যে প্রজেক্ট আমার থাকতেই হবে। তবে আমি মনে করি অন্তত একটা প্রজেক্ট থাকা উচিত, অ্যাটলিস্ট একটা ওয়েব অ্যাপ হইতে পারে বা ডেস্কটপ অ্যাপ হইতে পারে। এটা কোনো মানে এরকম কোনো ফিক্সড রুলস নাই যে এই টেকনোলজি বা হচ্ছে এই টাইপের প্রজেক্ট থাকতেই হবে, বাট আই থিংক একটা প্রজেক্ট থাকা বেটার। আচ্ছা ভাই, আর স্টুডেন্ট থাকা অবস্থায় কি গুগল ইন্টার্ন পাওয়া পসিবল কিনা, আর এটা কিভাবে পাওয়া যেতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় গুগলের ইন্টার্ন পাওয়া পসিবল। ইন্টারনেট তো এর আগে একটু বললাম যে ইন্টার্নের জন্য হচ্ছে আসলে সার্কুলার হয় এবং অ্যাপ্লাই করতে হয়, কিন্তু ইন্টার্নের ক্ষেত্রে যে প্রবলেমটা বললাম, যে দেখা যাচ্ছে যে গুগল চায় না সাধারণত যে 3 মাস বা 6 মাসের জন্য বাংলাদেশ থেকে কাউকে হায়ার করে বা এরকম দূরবর্তী কোনো একটা কান্ট্রি থেকে কাউকে এখানে নিয়ে এসে তাকে 3 মাস বা 6 মাসের জন্য রাখতে। তো এইসব ক্ষেত্রে ওরা দেখা যায় যে অনেক সময় কোয়ালিটি থাকলেও দেখা যায় যে ইন্টারভিউ এর জন্য কল করতেছে না ঠিক মতো বা হচ্ছে করতেছে না, এরকম একটা ইস্যু কম বেশি হয়তো কাজ করে।
Okay, thank you very much, Mr. Sumit, for your informative and enlightening talk. Throughout this session, we have also covered a lot of questions. I would now like to request the chair of the session, Professor Dr. Muhammad Saiful Azad, chairperson of the Department of Computer Science and Engineering, to share his thoughts. Thank you, Mr. Muzdahar. Honorable Pro Vice Chancellor, Professor Dr. Muhammad Abdul Razzaq, keynote speaker, Mr. Sumit Saha, respected faculty members, my dear students and others, Assalamu alaikum and very good day. আজকে আসলে আমার বক্তব্যের শুরুতে আমি আমাদের কিনোট স্পিকার মিস্টার সুমিত সাহাকে অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি যে সে তার যে এক্সপিরিয়েন্সটা আছে এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অর্গানাইজিং কমিটিকে, যারা মিস্টার সুমিতকে আসলে আমাদের এখানে স্টুডেন্টদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য এবং ওনাকে ওনার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দেওয়ার জন্য। আই বিলিভ যে স্টুডেন্টরা আসলে অনেক ইনফরমেশন পেয়েছে হাউ দে আর গোইং টু প্রিপেয়ার দেমসেলস ফর for the big companies like Google or some other big companies, তারা কিভাবে তাদেরকে প্রিপারেশন নিবে এরকম অনেক হিন্টস তারা পেয়েছে। আমি মিস্টার সুমিত সাহাকে আরো ধন্যবাদ জানাচ্ছি বিকজ উনি ওনার পক্ষ থেকে উনি কিভাবে আসলে প্রিপারেশনটা নিয়েছেন উনি আমাদের সাথে আসলে ওপেনলি ডিসকাস করেছেন এবং উনি কিন্তু ওপেনলি সবার থেকে কোয়েশ্চেন নিয়েছেন এবং উনি আনসার গুলি দেওয়ার ট্রাই করেছেন। আজকের যে ওয়েবিনারের যে টাইটেলটা আমার কাছে খুব ভালো লেগেছে, স্পেশালি দ্য সেকেন্ড পার্ট অফ দ্য টাইটেল, যে সাবফ্রেজটা আছে ওয়ার্ক টুয়ার্ডস দ্য ড্রিম। আসলে আমাদের যদি ড্রিম থাকে এবং আমরা যদি সেই ড্রিম গুলি ফুলফিল করার ট্রাই করি, ডেফিনেটলি one day that will comes into a reality. But আমরা যদি আমাদের ড্রিমস গুলি যদি রিয়েলিটিতে কনভার্ট করতে চাই, in that case couple of things we have to remember. First one is the determination. Definitely Mr. Sumit has the determination, that's why he is actually in a place where he is now. So determination খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমাকে ডিটারমাইন করা লাগবে যে I would like to reach to that particular position. যদি ডিটারমিনেশন অথবা গোল না থাকে আসলে একজনের পক্ষে একটা সার্টেন লেভেল পর্যন্ত রিচ করা সম্ভব না। সেকেন্ড যে জিনিসটা দরকার আমাদের ড্রিমটা চেজ করার জন্য সেটা হচ্ছে ডেডিকেশন। আমাদের ডেফিনেটলি হিউজ অ্যামাউন্ট অফ ডেডিকেশন নেসেসারি আমরা যদি আমাদের যে ড্রিমটা রিয়েলিটিতে কনভার্ট করতে চাই। আর যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেলফ ডিসিপ্লিন। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। আপনার যারা এখন বড় বড় প্রোগ্রামার আছেন তাদের যদি আপনারা লাইফ স্টোরি রিড করেন দেখবেন তারা একটা সার্টেন পোর্শন অফ টাইম তারা ইউটিলাইজ করে প্র্যাকটিসিং ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রামিং অর প্রবলেম সলভিং রিলেটেড জিনিসগুলি নিয়ে। অনেকে আমি দেখেছি যখন আমি পিএইচডি করেছি তারা ম্যাথমেটিক্সে অনেক সময় নিয়ে তারা স্পেন্ড করে, দ্যাট ইজ অলসো রিলেটেড উইথ প্রবলেম সলভিং। অনেকে প্রোগ্রামিং এ অনেক সময় প্র্যাকটিস করে। যে সেলফ ডিসিপ্লিন একটা নির্দিষ্ট সময় বের করে প্রত্যেক দিন প্র্যাকটিস করার যেই চর্চাটা we must practice that. Self discipline is necessary এবং a huge amount of effort necessary আমরা যদি একটা সার্টেন পজিশনে যেতে চাই। মিস্টার সুমিত আজকে উনি ক্লাউড কম্পিউটিং এর ব্যাপারে কিছু ডিসকাস করলেন, তার মধ্যে উনি ক্লাউডের যে সার্ভিসগুলি, উনি যেহেতু ক্লাউডে কাজ করছেন উনি ক্লাউডের যে সার্ভিসগুলি নিয়ে কথা বললেন। আপনাদের সবার জানার জন্য বলি, আপনারা যারা আসলে মেশিন লার্নিং অথবা এআই অথবা আপনারা যারা এই ধরনের জিনিস নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু গুগলের একটা খুব সুন্দর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম দেওয়া আছে যেটাকে কোল্যাব বলে অথবা কোল্যাবরেটরি বলে। আপনাদের যাদের জিপিও পিসি নাই, আমাদের জিপিও পিসি সমান কম্পিটিশনাল পাওয়ার নেসেসারি, ওই সব ক্ষেত্রে উই ক্যান অলওয়েজ ইউজ কোল্যাব। আমি নিজেও আমার প্রজেক্টের জন্য আমি কোল্যাব ইউজ করেছি এবং এটা আসলে খুব ভালো একটা ক্লাউড প্ল্যাটফর্ম যেটা আমরা ইজিলি
ইউজ করতে পারি আমাদের নিজেদের রিসার্চের জন্য। So you don't have to buy. The main thing is you don't have to buy the GPU computer. It's really expensive. অনেক এক্সপেন্সিভ। তার পরিবর্তে আমরা কোল্যাবের যদি ইটস রিয়েলি চিপ। আমি লাস্ট টাইম যখন সাবস্ক্রিপশন নিয়েছিলাম ইটস অ্যারাউন্ড $80 something like that for 3 months or something like that. So it's really cheap. আমরা with respect to GPU computer definitely এটা একটা চিপার সলিউশন, যে ক্লাউড বেসড সলিউশন গুলি আমরা কিন্তু ইজিলি আমাদের রিসার্চের জন্য উই ক্যান কনসিডার দোজ থিংস, যেটা আসলে উনি কাজ করছেন জিপিও বেস, ওনারা ক্লাউড নিয়ে কাজ করছেন, এই ধরনের ফ্যাসিলিটিস গুলি আসলে আমাদের প্রোভাইড করার জন্য। এবং অনেক রিসার্চাররা এখন কিন্তু কোল্যাবে কাজ করছেন। তারা আপনারা কোল্যাব যদি ইউজ করেন পাইথনের আপনার জুপিটারের যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা কিন্তু আপনারা কোল্যাবে পেয়ে যাবেন। যারা পাইথনে কাজ করেন ওখানে জুপিটার আপনারা যদি ইউজ করে থাকেন অলরেডি, জুপিটারের ওই প্ল্যাটফর্মটা আপনারা কোল্যাবে পাবেন এবং আপনারা জিপিইউ মেশিনের যে পারফরমেন্সটা আছে পারফরমেন্সটা আপনারা ওখানে পেয়ে যাবেন। মিস্টার সুমিতের যে উনি আমাদের সাথে ওনার যে এক্সপিরিয়েন্স শেয়ার করলেন সেখান থেকে আমি শুধু কয়েকটা জিনিস আপনাদের বলতে চাই। দেখেন উনি বারবার একটা জিনিসে জোর দিয়েছেন, সেটা হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। হ্যাঁ, এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আছে কিন্তু ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম এইসব কোর্স থেকেই কিন্তু আমরা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি গুলি আমরা ডেভেলপ করতে পারি। এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি গুলি ডেভেলপ করার জন্য দেখেন আমাদের যে আউটকাম বেস এডুকেশনে কতগুলি জিনিস দেওয়া আছে যেগুলির মাধ্যমে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি গুলি আমরা ইনক্রিজ করতে পারি। ফার্স্ট অফ অল লেভেল, আমরা যখন কোয়েশ্চেন গুলি প্রিপেয়ার করি, আমরা যদি কগনিটিভ লেভেলটা মেনটেন করি, এই ক্ষেত্রে কিন্তু আমরা আস্তে আস্তে আউটকাম যে প্রবলেম সলভিং এর ক্যাপাবিলিটি গুলি আছে এগুলি অ্যাচিভ করব। আমরা ট্রাই করছি আমাদের ডিপার্টমেন্ট থেকে, আমরা আসলে আপনাদের যে স্পেশালি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আপনাদের ফাইনাল এক্সাম কোয়েশ্চেনে আমরা আসলে মোর ফোকাস করব প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি যাতে আপনাদের ইনক্রিজ হয়। আমরা আপনাদেরকে ডিফারেন্ট সিনারিও দিব যেখান থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য আনসার ইনস্টেড অফ রিমেম্বারিং এন্ড রিকলিং। আমরা যেগুলি ইউজুয়ালি করি, রিমেম্বার করি, কিছু মুখস্থ করি এবং রিকল করার ট্রাই করি, তার পরিবর্তে আপনারা যাতে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি গুলি বাড়ে, আমরা কিন্তু নতুন সেই উদ্যোগগুলি কিন্তু ওবির মাধ্যমে নিচ্ছি যাতে আপনাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি গুলি বাড়ে। আরেকটা জিনিস বলে আমি শেষ করতে চাচ্ছি, উনি মক ইন্টারভিউর কথা জোর দিলেন। আমি আমাদের এই যে কমিটি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অর্গানাইজিং কমিটি, আমি মনে করি যে আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অর্গানাইজিং কমিটিতে স্টুডেন্টদের জন্য এই ধরনের মক ইন্টারভিউর ব্যবস্থা করি, আমরা যদি মিস্টার সুমিতকে রিকোয়েস্ট করি যে কিভাবে করা সম্ভব এবং ওনার থেকে গাইডলাইন নিয়ে যদি আমরা আসলে এই ধরনের মক ইন্টারভিউ সেশনের ব্যবস্থা করি, আই থিঙ্ক স্টুডেন্টরা আমাদের অনেক বেনিফিটেড হবে। আমি আবারও মিস্টার সুমিতকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার ভ্যালুয়েবল টাইম আমাদের সাথে শেয়ার করার জন্য এবং স্টুডেন্টদের কোয়েশ্চেন গুলি আপনি খুব মানে কি বলবো নিজের খুব ভালোভাবে আনসার করেছেন এবং আপনার মধ্যে যে একটা যে স্টুডেন্টদের কোয়েশ্চেন গুলি আনসার করার যে আর্টনেসটা দেখেছি, এটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ মিস্টার সুমিত আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আবারও আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অর্গানাইজিং কমিটিকে ধন্যবাদ জানাবো এই ধরনের একটা সেশন অ্যারেঞ্জ করার জন্য। থ্যাংক ইউ অল। Thank you, sir, for your enriching message. May I now request our chief guest, Professor Dr. Mohammad Abdul Razak, Pro Vice Chancellor of Green University of Bangladesh, to share his thoughts. ধন্যবাদ মুস্তাহের আব্দুল কাদের সুন্দর উপস্থাপনার জন্য। ভার্চুয়াল জার্নি টু গুগল অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস দ্য ড্রিম শীর্ষক আজকের এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাননীয় চেয়ারপারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল আজাদ, আজকের কিনোট স্পিকার আমাদের বাংলাদেশের একজন কৃতি মেধাবী গ্রাজুয়েট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট সুমিত সাহা,
সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্রম গুগল, উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সকলকে সালাম এবং শুভ অপরাহ্ন জানাচ্ছি। আজকের এই অত্যন্ত শিক্ষামূলক এবং এক্সপেরিয়েন্স ডেভেলপমেন্ট হয়েছে, এটির মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। বিভাগের সংশ্লিষ্ট যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট রিলেটেড কমিটি and their members, আমি খুবই মনোযোগ সহকারে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর এবং আমাদের কিনোট স্পিকারের আলোচনা এগুলি খেয়াল করছিলাম। নিঃসন্দেহে হাইলি এক্সপেরিয়েন্স শেয়ারিং and inspiring কিছু মেসেজ কমিউনিকেট হয়েছে, যেটির মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা অনেকখানি উদ্বুদ্ধ হবে। এই জন্য কিনোট স্পিকারকে আবারও আমি ধন্যবাদ জানাই। আসলে গুগল সহ আরো যে সমস্ত জায়ান্ট কোম্পানিজ আছে, মাইক্রোসফট, ফেসবুক, লিঙ্কডইন সহ আরো যে সমস্ত জায়ান্ট কোম্পানিজ আইটি রিলেটেড আছে, এগুলির প্রত্যেকটি কোম্পানিরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি হলো অ্যাক্রস দ্য অল দিস জায়ান্ট কোম্পানিজ, দোজ আর কমন। তো সেজন্য আমাদের ছাত্রছাত্রীদের এই সমস্ত কোম্পানিজ গুলির কি উদ্দেশ্য আছে এবং কি ধরনের গ্রাজুয়েটদের স্কিলকে তারা পছন্দ করে, তাদের কাজের চিন্তা চেতনার সাথে অবজেক্টিভসের সাথে অ্যালাইনমেন্ট হয়, সেইগুলি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। তো ডেফিনেটলি সেই জায়গাটা আজকে অনেকখানি ক্লিয়ার পিকচার একটা তৈরি হয়েছে বলে আমার কাছে মনে হয়। এবং সচরাচর অন্য আর 5-10টা কোম্পানিতে, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোম্পানিতে ঢুকতে গেলে যে লেভেলের স্কিল সেট প্রয়োজন হয়, সেই তুলনায় এই সমস্ত জায়ান্ট কোম্পানিগুলিতে ঢুকতে হলে ডেফিনেটলি খুবই স্টিফ কম্পিটিশনের মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে এই পজিশনগুলি ছিনিয়ে আনতে হয়। এবং গুড নিউজ ইজ দ্যাট আমাদের বাংলাদেশের অনেকগুলি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এখন এই সমস্ত জায়ান্ট কোম্পানিজ গুলিতে either directly from Bangladesh or after being graduated from different universities of the United States, after completing their masters or PhDs, they are entering into those companies. আমার অন্তত 2 ডজন ছাত্র আছে, ক্লাসরুম স্টুডেন্ট আছে, যারা কেউ এখান থেকে গিয়েছে, বাকিরা সবাই ওইখানে গিয়ে মাস্টার্স, বেশিরভাগ ক্ষেত্রে পিএইচডি কমপ্লিট করার পরে এখন গুগল, মাইক্রোসফট, লিঙ্কডইন, ফেসবুক সহ জায়ান্ট কোম্পানিজ গুলিতে কাজ করে। গুগলেই সম্ভবত সামহাট অ্যারাউন্ড 15-20 স্টুডেন্টস আছে যারা এখন সেখানে কাজ করে। তো তাদেরকে বিভিন্ন সময় আমি ইউনাইটেড স্টেটসে ভিজিট করেছি, তাদের সাথে বিভিন্ন সময় বসেছি। তাদের মধ্যে 3 জন স্টুডেন্ট ছিল আমার, যাদের সাথে এই ধরনের ফার্স্ট ইন্টারভিউতে আমি ইন্ডিয়াতে ভিজিট করেছিলাম। তখন ওদের যে আইসিপিসি, ইন্টারন্যাশনাল আইসিপিসি হয়েছিল ইউনাইটেড স্টেটসের টেক্সাসে, সেইখানে ওদের সাথে কোচ হিসাবে আমি 2006 সালে ভিজিট করেছিলাম। তার অংশ হিসাবে আমাকেও ওরা ইনভাইট করেছিল ইন্ডিয়াতে। তো সেখানে আমি গিয়েছিলাম, খুব ক্লোজলি তাদের ইন্টারভিউ সেশনগুলি আমি অবজার্ভ করেছি। ভেরি রিসেন্টলিও ইউনাইটেড স্টেটসের ভিজিটে
ছাত্রছাত্রীদের সাথে কথা বলে যেগুলি জেনেছি, তার অনেকগুলি বিষয় আজকে আমাদের কিনোট স্পিকার সুমিত আপনাদের সকলের সাথে শেয়ার করে ফেলেছে। আমি খুব সংক্ষেপে একটু আবার এমফাসাইজ করার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা সেটা হলো গুগলিনেস। এই বিষয়টা খুব গুরুত্ব দেয় তারা। একটা সেট অফ কোয়ালিটিস যেটা কালচারের মধ্যে রাখতে চায় গুগল, এবং সেই কালচার, সেই কোয়ালিটিস গুলি যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে তারা খুঁজে পায়, তাদেরকে ডেফিনেটলি তারা কি করবে, অগ্রাধিকার দিবে। গুগল এই ধরনের মানুষদেরকে পছন্দ করে যারা একটু ওপেন মাইন্ডেড, যাদের ওপেন মাইন্ডেড, ওই ধরনের মানুষদেরকে পছন্দ করে যাদের মধ্যে ইন্টেলেকচুয়াল কারেজ আছে, একটু স্বাধীনভাবে চিন্তা চেতনা করতে চায় এবং নিজের চিন্তা চেতনার উপরে বিশ্বাস রেখে সামনে আগানোর যে সাহস, এই গুণাবলী যাদের মধ্যে আছে তাদেরকে পছন্দ করে। এবং ডেফিনেটলি টিম ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করে বা করতে পারে এই ধরনের মানুষদেরকে পছন্দ করে। আমাদের চেয়ারপারসন স্যার আর একটা খুব গুরুত্বপূর্ণ গুণাবলী শেয়ার করেছেন, সেটিও গুগলিনেসের সেট অফ স্কিলস এর মধ্যে পড়ে। সেটি হলো সেলফ ডিসিপ্লিন মানুষদেরকে তারা খুব খুব পছন্দ করে। সো এখন থেকে আমাদের ছেলেমেয়েরা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে, আমার খুব ভালো লেগেছে যেটি, সেটি হলো শুধু কিনোট স্পিকার তার যে উত্তরগুলি খুব সাবলীলভাবে দিতেছিলেন, অত্যন্ত আগ্রহের সাথে দিতেছিলেন, সেটি শুধু না, আজকের পার্টিসিপেন্টদেরকেও আমি অনেকটা লাইভ দেখেছি এবং তাদের ইনকুইজিটিভ মাইন্ড মেড দিস ওয়েবিনার রিয়েলি আ সাকসেসফুল ওয়ান। এটি আমারও খুব ভালো লেগেছে। এবং আরেকটা বিষয় যেটা গুগলের ইন্টারভিউয়াররা খুব ভালোভাবে এক্সট্রাক্ট করার চেষ্টা করে, সেটা হলো যে এই ক্যান্ডিডেটের মধ্যে কোলাবোরেশন এনভায়রনমেন্টে কাজ করার এবং অন্যের মতামতকে ভ্যালু দেওয়ার যে 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 ক্যাপাসিটি, যে গুণাবলী, হিউম্যান ভ্যালুজ, সেটি তাদের মধ্যে আছে কিনা সেটিও কিন্তু তারা টেস্ট করার চেষ্টা করে। আরেকটা বিষয় গুগল খুব চর্চা করে, সেটি হলো যে যেহেতু গুগলের মানুষ যারা আসলে কাজ করে তারাও নিজেরা আসলে জানে না যে সামনের দিনে তাদের বিজনেসটা কিভাবে ইভলভ হবে। ফলে দেখা যায় প্রায়শই বিভিন্ন টিম ওয়ার্ক করতে গিয়ে তারা একটা কাজ করতে করতে গিয়ে যে আউটকামটা আসে সেটা অনেক সময় একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন বা সলিউশন ডাউন দ্য রোড তারা পেয়ে যায়। তো এই ধরনের জিনিস যারা অ্যাড্রেস করতে অভ্যস্ত হবে যে এই ধরনের সিচুয়েশন আসতেই পারে এবং কাজের ক্ষেত্রে সেই ধরনের সিচুয়েশন আসলে পরে সেইখান থেকে নতুন অবজারভেশন কিভাবে তৈরি করা যায় এবং সেই অবজারভেশনের উপরে ভিত্তি করে এটা হয়তোবা সিঙ্গেল গোতে কাজটা মনে হতে পারে যে এটা ব্যর্থতায় পর্যবসিত হলো, কিন্তু সেটি না হয়ে ওই এক্সপেরিমেন্ট থেকে যে পাওয়া শিক্ষা, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সামনের দিনের জন্য আর কি নতুন চিন্তা চেতনা করা যায়, সো দ্যাট সোসাইটিতে ট্রান্সফরমেশনাল চেঞ্জ by not being afraid of taking the challenges, rather being so courageous to address the challenges, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যারা সামনে আগাইতে পারে তারা চেষ্টা করে বিভিন্ন ইন্টারভিউ ফেজের মাধ্যমে এই বিষয়গুলি তাদের মধ্যে আছে কিনা। ডেফিনেটলি বর্তমান সময়ে আরো একটা গুণাবলী খুব খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো লিডারশিপ ক্যাপাসিটি আছে কিনা। ডেফিনেটলি ক্রিয়েটিভ মাইন্ড তো হতে হবেই। এখন এই যে আইডিয়াটা তারা তৈরি করে, চিন্তা করে, এই আইডিয়াটা অন্যদেরকে তারা বোঝাইতে সক্ষম কিনা, ইনফ্লুয়েন্স এবং ইন্সপায়ার করতে তারা সক্ষম কিনা, মানে তারা আরো 5-10 জন 20 জন মানুষকে তাদের চিন্তা চেতনায় ইন্সপায়ার করা, তাদেরকে ইনফ্লুয়েন্স করা, সেই জায়গাগুলির যে অ্যাক্টিভিটি, লিডারশিপ অ্যাক্টিভিটি, সেটা তাদের মধ্যে
আছে কিনা সেটিও কিন্তু গুগল খুব গুরুত্বের সাথে বিবেচনা করে। আনডাউটেডলি আমার মনে হয় হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ সামওয়ানস প্রবলেম সলভিং ক্যাপাসিটি। এটি তো আনডাউটেডলি computing problem, computer science and engineering related problem, mathematical problem এবং সায়েন্টিফিক ওয়েতে খুব কম সময়ের মধ্যে কিভাবে কম্পিউটিং প্রবলেমগুলিকে সলভ করা যায় সেই সম্পর্কের যে স্কিলস সমূহ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অ্যালগোরিদমিক স্কিলস সেটি ডেফিনেটলি ম্যাটার্স দ্য মোস্ট। এবং একটা প্রবলেম সলভ করে রাইট অ্যান্সার তৈরি করতে পারলো কি পারলো না এটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট গুগলের কাছে সেটা হলো এই প্রবলেমটা সলভ করতে গিয়ে এই ক্যান্ডিডেটটা ক্রিয়েটিভ থিঙ্কিং এর ডেমনস্ট্রেশন করতে পেরেছে কিনা, এটি তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট রাদার দেন whether the ultimate solution has been achieved, expected solution has been achieved or not. মানে how creative he is, how creative his thinking notion is, that is very much important to Google. আর টেকনিক্যাল বিষয় সমূহ, টেকনিক্যাল নলেজ, প্রোগ্রামিং স্কিলস রিলেটেড নলেজ, সেগুলি তো এটা ডিপেন্ড করবে আসলে একজনের পক্ষে তো সকল ধরনের টেকনিক্যাল এরিয়াজে নলেজ রাখা সম্ভব না। এটা নির্ভর করবে আসলে কি ধরনের পোস্টের জন্য যাচ্ছে। কেউ হয়তোবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে চিন্তা করবে নিজেকে, কেউ হয়তোবা ডিজাইনার হিসাবে চিন্তা করবে, কেউ ডেটা সায়েন্টিস্ট হিসাবে চিন্তা করবে, কেউ প্রোডাক্ট ম্যানেজার হিসাবে চিন্তা করবে। এর উপরে ভিত্তি করে স্পেসিফিক এরিয়াজে যে ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, লিডারশিপ স্কিলস আছে এবং অথবা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, সেগুলি ডেফিনেটলি থাকতে হবে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো গুগল ওই ধরনের মানুষদেরকেই খুব বেশি পছন্দ করে যাদের মধ্যে ডিসিসিভনেস আছে, সিরিয়াসনেস আছে, ডেডিকেশন আছে, প্যাশন আছে, পারসিস্টেন্স আছে। এই সমস্ত মানুষদেরকে বেশি পছন্দ করে। ডেফিনেটলি যারা একটু ওয়ার্ক অ্যাহলিক, কাজের প্রতি আসক্ত, কাজ করতে ভালোবাসে, এই সমস্ত মানুষদেরকে তারা বেশি পছন্দ করবে। তো ডেফিনেটলি বর্তমান সময়ে কাজ করার জন্য যে গুণটা আরো বেশি ইম্পর্টেন্ট সেটা হলো স্মার্ট ক্রিয়েটিভ হওয়া। স্মার্ট ক্রিয়েটিভ বলতে আসলে টেকনোলজি ওরিয়েন্টেড হয়ে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং, একটা পার্টিকুলার প্রবলেম সলভিং এর জন্য যে ডিফারেন্ট অ্যাঙ্গেলসে চিন্তা করা, সেই যে অ্যাবিলিটি, সেইটাকে আসলে ধারণ করে কিনা এবং টেকনোলজি ইনক্লাইন্ড মাইন্ডসেট দিয়ে সেই কমপ্লেক্স টাস্ককে সলভ করার জন্য যে 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 প্রসেসটা ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যান্ড অ্যানালাইসিস, সেটা আছে কিনা সেটা আসলে তারা জাজ করার চেষ্টা করে। তো এই যে আমি যে এতক্ষণ যে কথাগুলি বললাম, আমাদের কিনোট স্পিকার যে কথাগুলি বললেন, চেয়ারপারসন যে কথাগুলি বললেন, সেখান থেকে খুব সহজেই প্রতীয়মান হয় যে অনেকগুলি বিষয়ে স্কিল সমূহ আসলে আমাদের প্রয়োজন। শুধুমাত্র বুকিশ নলেজ অথবা কম্পিউটারের সামনে বসে পটাপট অনেকগুলি প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে পারলেই আসলে এই সমস্ত জায়গায় যাওয়াটা সম্ভব হবে না। সাথে এডিশনাল কিছু সফট স্কিলস প্রয়োজন হবে। এজন্য হঠাৎ 1 মাস 2 মাস 3 মাসের প্রসেসটা আসলে সম্ভব হবে না। এর একটা লম্বা সময়ের জন্য আসলে প্রস্তুতি, এর প্রক্রিয়া, এর মধ্যে যাওয়া। যদিও আমাদের কিনোট স্পিকার বলেছেন যে এইটা ম্যান্ডেটরি না যে একটা প্রজেক্ট থাকতেই হবে, বা এইটা ম্যান্ডেটরি না যে কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্টগুলিতে অংশগ্রহণ করতে হবে,
দ্যাট ইজ ভেরি ট্রু, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য যে এই ধরনের কাজকর্মের মধ্য দিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা যাবে তাদের জন্যই আসলে অ্যাসোসিয়েটেড যে স্কিলস গুলি আছে সেইগুলি কিন্তু রপ্ত করা সম্ভব হবে। কারণ একা একা আসলে কোনো জায়গায় কাজ করে অনেক দূর উপরে ওঠা যায় না। এজন্য একটা এনভায়রনমেন্ট লাগে, একটা কম্পিটিটিভ গ্রুপ অফ পিপল লাগে যাদের সাথে কাজ করে নলেজ শেয়ার করে এবং বিভিন্ন এই ধরনের কম্পিটিটিভ ইভেন্টে অংশগ্রহণ করে নিজের যে যোগ্যতা, নিজের যে লেভেল সেটিও আসলে যাচাই করা যায় এবং ধীরে ধীরে একে অপরকে প্রতিযোগিতামূলক জায়গায় রেখে বিট, ফেইলার, আবার সাকসেস, এইরকম বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে একটা পর্যায়ে গিয়ে একটা সার্টেন সেট অফ কম্পিটেন্সিস অ্যাচিভ করা যায়, যেটির মাধ্যমে আসলে এই ঈপ্সিত যে লক্ষ্য সেটি আসলে অর্জন করা সম্ভব। তো আমার ধারণা আজকের এই ওয়েবিনার আমাদের ছাত্রছাত্রীদেরকে এনার্জাইজ করেছে, ইন্সপায়ার্ড করেছে এবং বিভাগের চেয়ারপারসনকে, সংশ্লিষ্ট কমিটিকে এবং আজকের কিনোট স্পিকারকে এবং সর্বোপরি আমাদের উপস্থিত সকল ছাত্রছাত্রীদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়ে এবং গ্রিন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বড় স্বপ্ন দেখতে শিখুক এবং সেই স্বপ্নকে সামনে রেখে তাদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করুক এবং এই ধরনের দেশের মধ্যে সর্বোচ্চ সফটওয়্যার কোম্পানিজগুলি, নেটওয়ার্ক কোম্পানিজগুলি যেহেতু তাদের আয়ত্তের মধ্যে ইতিমধ্যে চলে এসেছে, বিদেশের মাটিতেও বিশ্বের নামকরা জায়ান্ট আইটি কোম্পানিগুলিতেও সিএসসি ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা তাদের যে সউজ্জ্বল উপস্থিতি নিকট ভবিষ্যতেই অর্জন করতে এবং এটি লক্ষ্যে পৌঁছাতে সম্ভব হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে সালাম এবং শুভেচ্ছা। Thank you, sir, for your enthusiastic words. We have now come to the end of our today's event. Thank you all for being with us. Thanks again to our keynote speaker. Stay home and stay safe. থ্যাংক ইউ। থ্যাংক ইউ সমিত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, কথা হবে, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ভালো থেকো। ওয়েলকাম স্যার। হ্যাঁ স্যার। সানাউল্লাহ আমার খুব ক্লোজ কলিগ, আমার ধারণা তুমি